তো প্রথমে আমরা রিটেন পার্ট দিয়ে আজকে স্টার্ট করি, কি বলেন? তারপর আমরা যেহেতু প্রিলির অংশটা একটু ছোট, ওটা ইনশাল্লাহ অল্প সময় লাগবে। আজকে ফার্স্টে আমরা রিটেন পার্ট দিয়ে শুরু করি। আমি সবা সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো রিটেন পার্টে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সবসময় হচ্ছে একটা বিভীষিকার নাম, এবং আপনারা যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আপনারা রিটেনের মার্কশিটের মার্কগুলা দেখেন, দেখবেন যে খুবই ডিসপার্স টাইপের মার্ক। কেউ দেখবেন যে 40-এর ঘরে পায়, আবার কেউ দেখবেন 60-এর ঘরে পায়। 60-র ঘরে এটা মানে হচ্ছে খুবই ভালো স্কোর। আপনি সোশ্যাল সায়েন্সের যে কোনো আপনার সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টে 60% বা 65%, এটা হচ্ছে আমার কাছে মনে হয় খুবই ভালো স্কোর। বাট সেই স্কোরটা পাওয়ার জন্য আসলে কি করা দরকার এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোন বিষয়গুলো আসলে দেখা দরকার, সেগুলো হচ্ছে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি যে আন্তর্জাতিক বিষয়াবলিতে আমাদের কনসেপচুয়াল ইস্যুসে আমাদের 40 নাম্বার থাকে। সো এখানে 10টা কোশ্চেন থাকে, 4 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেন, এবং হচ্ছে সাধারণত 10টা কোশ্চেন দেয়, অনেক সময় 11টা কোশ্চেন দেয়, অনেক সময় 12টা কোশ্চেন দেয়। এবং রিসেন্ট বিসিএস এক্সামগুলোতে দেখা যায় কোনোটাতে কোনো অ্যাডিশনাল অপশন দেওয়া ছিল না। অনেকগুলোতে দেখা যায় যে অ্যাডিশনাল কিছু অপশন দেওয়া থাকে, যে এটা থেকে এটা চুজ করা যায়। কিন্তু দেখা যায় যে রিসেন্ট মানে বিসিএসগুলোতে কিছুগুলোতে দেখা গেছে যে কোনো অপশন নাই। সো এটার সাথে মোটামুটি মেন্টালি একটু প্রিপেয়ার থাকবেন যে আপনার এক্সামে কোনো অপশন নাও থাকতে পারে। সো এটা হচ্ছে 40 নাম্বার। 100 নাম্বারের মধ্যে সিংহভাগ আমি বলবো যে অনেক মানে বিশাল মার্ক কনসেপচুয়াল ইস্যুসে, এবং এই পার্টটা হচ্ছে প্রিলি দিয়ে কাভার হয় না। প্রিলিমসের জিনিস দিয়ে কাভার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রিলি এবং রিটেনের মাঝে আমার কাছে মনে হয় বিস্তর তফাৎ। বাংলাদেশ অ্যাফেয়ার্সে যেমন হচ্ছে অনেকটা কাভার হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাভার হয় না। এম্পেরিক্যাল ইস্যুসে 3টা কোশ্চেন থাকে, মানে সহজ কথা 3টা ব্রড কোশ্চেন, একটু অ্যানালাইসিস ধর্মী, এবং এটা হচ্ছে সাধারণত রিসেন্ট যে টপিক সেইগুলোকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ রিসেন্ট টপিকগুলো এখানে প্রায়োরিটি পায়। এবং আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং অথবা পলিসি ব্রিফ। মাঝখানে কয়েকটা বিসিএসে প্রবলেম সলভিং পলিসি ব্রিফ না আসে, এখানে আরেকটা অ্যানালাইসিস টাইপের ব্রড কোশ্চেন দিয়ে দিছে। সো যেটাতে হচ্ছে আপনার পলিসি ব্রিফ বা প্রবলেম সলভিংয়ের মধ্যে আর ব্রড কোশ্চেনের মধ্যে তফাৎ বলতে শুধুমাত্র ফরম্যাট, অর্থাৎ পলিসি ব্রিফে একটা ফরম্যাট জাস্ট মেনটেন করতে হয়, আর কিছু না। সো আমরা যদি এরপরে দেখি যে আমাদের টাইম ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে একটু বেশি সময় পাওয়া যায়। 4 নম্বরের কোশ্চেনের জন্য আপনি 7 মিনিট সময় আপনি ব্যয় করতে পারবেন, এবং 15 নম্বরের যে কোশ্চেন সেটার জন্য আপনি 25 মিনিট ব্যয় করতে পারবেন। আপনারা যখন বাসায় যে কোনো কোশ্চেন, শর্ট কোশ্চেন আপনারা লেখা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন 6 থেকে 7 মিনিটের মধ্যে যতটুকু লেখা যায় আপনি এটা অ্যাচিভ করার চেষ্টা করবেন। এবং 15 নম্বরের কোশ্চেনের জন্য 25 মিনিট। সো 25 মিনিটের মধ্যে আপনার যা কিছু লেখার, যা ইনফরমেশন দেওয়ার, এর বাইরে আপনি লিখবেন না। আপনি যখন বাসাতে প্র্যাকটিস করবেন, এটার কিন্তু কোনো বিকল্প নেই। আমরা একটু কনসেপচুয়াল ইস্যুস আমাদের চ্যাপ্টারগুলো একটু প্রথমে দেখি। আমাদের চ্যাপ্টারগুলো হচ্ছে, ফার্স্ট যে চ্যাপ্টার কনসেপচুয়াল ইস্যুসের, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সো এইটা যদি দেখি 46 বিসিএসে ইউজুয়ালি এই চ্যাপ্টার থেকে তেমন একটা কোনো কোশ্চেন আসতে দেখা যায় না। এর আগে 37-এ একটা আসছিল, 44-এ একটা আসছিল, বাট 46-এ মোটামুটি 2টা কোশ্চেন আসলে এখান থেকে আসছে। এবং 46 থেকে আমরা কিন্তু কোশ্চেনের একটা চেঞ্জড মানে আভাস, চেঞ্জের একটা আভাস কিন্তু আমরা অলরেডি পাইছি। সো এখান থেকে আমরা কি কি পড়তে হবে আপনাদের কাছে অলরেডি, আপনাদের কাছে আমি আশা করতেছি অ্যাটলিস্ট একটা ডাইজেস্ট হলেও আপনাদের কাছে হয়তো বা আছে, অথবা আপনাদের কাছে যে কোনো রেফারেন্স বই আছে আমি যেগুলোর কথা বলছি, সেখান থেকে দেখবেন যে এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ওখান থেকে দেখতে হবে। প্রথমত ইন্টারন্যাশনাল রিলেশনস, এটার সিগনিফিকেন্স কী, এটা তাৎপর্য কী, এটার মানে মিনিং এবং এটার স্কোপ, মানে হচ্ছে এটার পরিধি কতটুকু, কী কী জিনিস এখানে কাভার করে। এরপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে লিঙ্কেজ কোথায়, মানে এই দুজনের মধ্যে রিলেশন কোথায়, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে আমরা গেম থিওরি, খুবই পপুলার একটা থিওরি, যারা প্রিলি ক্যান্ডিডেট আছেন বা 50-র কম্বাইন্ড প্রিপারেশনের জন্য আছেন, তারাও এটা এখন জেনে রাখলে ডেফিনেটলি এটা আপনার জন্য এটা বেশ ইন্টারেস্টিং এবং আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো গেম থিওরির বিষয়টা হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস। দেন হচ্ছে আমাদের থিওরি আছে, যেমন রিয়েলিজম, লিবারালিজম। সো এগুলোর মধ্যে রিলেশন বা এগুলোর মধ্যে আসলে তফাৎ কী। এবার নতুন একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল এবং গ্লোকাল, এই 2টা কোশ্চেনে ভাগ করে দিছে।
মানে লোকাল অ্যাকচুয়ালি গ্লোবালি লোকাল, আর গ্লোবাল তো গ্লোবালি, এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল। সো এগুলোর মধ্যে ডিস্টিংশন কি এবং আমাদের ডিজিটাল গ্লোবালাইজেশনে এটার ইম্প্যাক্ট কি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাদের ইভলিউশন বা বিবর্তন কিভাবে হচ্ছে একদম আমাদের বিশ্বযুদ্ধ পূর্ববর্তী, তারপরে দেন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা আছি, আমাদের মাল্টিপোলার ওয়ার্ল্ডের কনসেপ্ট আসলে কি, এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে ডিজিটালাইজেশনের ইফেক্ট বা ইম্প্যাক্ট কি। সো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি কনসেপচুয়াল ইস্যুস এভাবে আমি সিলেক্টিভ, মানে খুব বেশিও না আবার একেবারে কম না, একেবারে কমে হলে দেখা যাবে যে কমন অনেক বেশি কম পড়ে যাবে। যেমন কনসেপচুয়াল ইস্যুসে এই কয়টা কোশ্চেন দেখতে হবে। সো আমি অলরেডি কনসেপচুয়াল ইস্যুসের জন্য আপনাদের কিছু মানে মানে আমি যে ড্রাফট করতেছি বা নোট করতেছি সেটা নিয়ে আমি একটু আলোচনা করি, বাদবাকিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে করে আপনারা সেখান থেকে একটু দেখে নিতে পারেন। যেমন মনে করেন যে আমার যে নোটটা সেটা যেরকম হবে মোটামুটি জাস্ট জিস্ট অংশটা থাকবে। যেমন মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্কের তাৎপর্য, কথার কথা তাৎপর্যের মধ্যে সে ফর এক্সাম্পল আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিতে হবে, এবং আপনারা জানেন যে যদি ক্লাসিক্যাল কোনো সংজ্ঞা দেওয়া যায়, মানে কোনো একজন রিনাউন্ড কোনো পার্সোনালিটির, অথবা হচ্ছে মানে যদি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যেমন জোসেফ নাই, তার একটা মনে করেন যে এখানে একটা সংজ্ঞা, দেন হচ্ছে এটা তাৎপর্য, প্রত্যেকটা তাৎপর্যের সাথে দেখবেন যে একটা করে বা দুইটা করে এক্সাম্পল, যেমন বৈশ্বিক আত্মনির্ভরতা, এর মধ্যে কোভিড-19 সময়ে ভ্যাকসিন বিতরণে সহযোগিতা, সংকট সমাধানের ক্ষেত্রে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধে জাতিসংঘ মেডিটেট করার মানে চেষ্টা করতেছে, শান্তি এবং নিরাপত্তা, সেখানে হচ্ছে বাংলাদেশ পিস কিপিং মিশনে ভূমিকা রাখতেছে, অর্থনৈতিক উন্নয়নে হেল্পফুল, যেমন বাংলাদেশের আরএনজি সেক্টর, এটা আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড, সাংস্কৃতিক বিনিময়, যেমন হচ্ছে আমরা দেখেন যে আমাদের কোরিয়ান যে কে পপ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, খুবই কন্টেম্পোরারি এক্সাম্পল। এবং সেই সাথে আমি অ্যাডিশনাল আরও দুইটা কোটেশন আমি আপনাদেরকে একটা বা দুইটা কোটেশন আমি রাখবো যাতে করে আপনারা যেটা মনে থাকে, যেমন কফি আনানের একটা এক্সাম্পল, আজকের বিশ্বে কোনো দেশ একা টিকে থাকতে পারে না, আমাদের ভাগ্য একে অপরের সাথে জড়িত, অথবা হেনরি কিসিঞ্জারের। দেন এক্সাম্পলের মধ্যে অলওয়েজ মাথায় রাখবেন কনসেপচুয়াল ইস্যুজে ভালো স্কোর পাওয়ার জন্য আপনাকে কন্টেম্পোরারি একটা এক্সাম্পল এবং বাংলাদেশের সাথে রিলেট করে এমন যদি কোনো একটা এক্সাম্পল দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। যেমন কন্টেম্পোরারি এক্সাম্পল বলতে আমাদের কোভিড-19 সময় আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যে ভ্যাকসিন ডিপ্লোমেসি আমরা যে করি বা কোভ্যাক্স প্রোগ্রাম যেটা, সেটা একটা আন্তর্জাতিক সম্পর্কে খুবই ক্লাসিক্যাল এক্সাম্পল। বাংলাদেশের প্রেক্ষাপটে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে আজীবনকালের আমাদের একটা মানে মানে এই প্রবলেম সলভ হওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গা প্রবলেম আমাদের নাম্বার ওয়ান প্রবলেম আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে থাকবে, এই প্রবলেম সলভ হওয়ার আগ পর্যন্ত। এটা একটা এলডিসি গ্র্যাজুয়েশন, এই দুটো প্রবলেম আমাদের থাকবে। সো আমাদের দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে আমাদের, আমরা এটার ব্যাপারে আমরা রোহিঙ্গা ক্রাইসিস আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা ডিপ্লোম্যাসি চালানোর চেষ্টা করতেছি। সো দেখেন একটা ছোট কোশ্চেনে জাস্ট এতটুকু যদি আপনি লেখেন, আমার বিশ্বাস আপনি 4-এর মধ্যে 3 বা 3.5ও ইনশাল্লাহ পাবেন। অন টপ অফ দ্যাট একটু এক্সেপশনও করার জন্য আমি আপনাদেরকে একটা স্কেলেটন, অর্থাৎ হচ্ছে আপনি একটু গ্রাফ টাইপের যদি একটু জাস্ট মানে একটু এঁকে দিয়ে আসতে পারেন, আপনার রাইট আপটা অনেক চমৎকার হবে। যেমন কি মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্কের তাৎপর্য, আমি এখানে প্রেজেন্টেশন যেভাবে মানে করা যায় সেভাবে আমি দিছি, বাট এইটা আপনারা আপনাদের মতো করে করবেন। যেমন কিভাবে, যেমন মনে করেন যে ইন্টারন্যাশনাল রিলেশনস, এখানে আপনি লিখলেন যে আন্তর্জাতিক সম্পর্ক, সো এখানে আপনি একটা বক্স দিলেন, বক্স দিয়ে আপনি হচ্ছে পারস্পরিক ডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স, এই যে এই পয়েন্টটা লিখলাম। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, হ্যাঁ মনে করেন যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, এখানে আপনি আরেকটা লিখলেন। দেন হচ্ছে আপনি শান্তি এবং নিরাপত্তা, পিস অ্যান্ড কনফ্লিক্ট, হ্যাঁ এই বিষয়ের এর ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট কী। দেন হচ্ছে ইকোনমিক অ্যাসপেক্টে এটার রিলেশন কী, দেন হচ্ছে ইকোনমিক অ্যাসপেক্টের রিলেশন কী। সো প্রত্যেকটার আন্ডারে আপনি যেমন একটা করে যে ছোট একটা মানে মানে এক্সাম্পল, যেমন এখানে আমি মনে করেন যে কালচারাল ডিপ্লোম্যাসি, ঠিক আছে, কালচারাল ডিপ্লোম্যাসি লিখে দিলাম। সংকট সমাধানের ক্ষেত্রে আমি হচ্ছে এখানে কোভিড-19 কথা লিখে দিলাম। সো আপনি যেগুলো লিখছেন সেগুলোরই জাস্ট জিস্ট দুই একটা, যেমন এক্ষেত্রে হচ্ছে আমাদের পিস কিপিং মিশন, এখানে আমি পিস কিপিং মিশন লিখে দিলাম। দেন হচ্ছে আমাদের ইকোনমিক পার্সপেক্টিভে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আমরা উল্লেখ করতে পারি। সো দেখেন আপনি এইটাকে চাইলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি চাইলে এভাবে একটু গোল্লা গোল্লা দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি চাইলে এভাবে করতে পারেন, আপনি মানে আপনি ল্যাটারাল না করে আপনি ভার্টিক্যালও করতে পারেন, যে আইআর এর পার্সপেক্টিভে এখানে হচ্ছে এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এক একটা কোশ্চেনে আপনি এক একভাবে রিপ্রেজেন্ট করবেন, ওকে।
কিন্তু চেষ্টা করবেন প্রত্যেকটা কোশ্চেনে যাতে কোনো না কোনো একটা ফ্লো টাইপের কিছু যদি দেওয়া যায়, ট্রাই টু ইনক্লুড দ্যাট। এটা আপনাকে রিটেনে অনেক বেশি আগায় রাখবে। রিটেনে 1 মার্কও কিন্তু অনেক ম্যাটার করে। রিটেনে কিন্তু আপনার কাট মার্ক বলে কিছু নাই, পাস মার্ক বলেও কিছু নাই। সো রিটেনে হচ্ছে শুধুমাত্র ম্যাটার করবে আপনি 1 মার্ক, হাফ মার্ক, যেখানে যত মার্ক আপনি আসলে ইনক্রিজ করতে পারেন। সো এইটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের একটা টেকনিক, এবং এই প্রেজেন্টেশনে যাতে আপনাদের হেল্প হয় এই কারণে এই একটা মানে ডায়াগ্রাম বা ফ্লো টাইপের একটা জিনিস এটা আমি দিছি। এটা আপনাদেরকে আরেকটা জায়গায় খুব হেল্প করবে। মনে করেন যে আপনি পুরো জিনিসটা পড়লেন, খুব ভালো কথা। পুরো জিনিসটা পড়ার পর আপনি যখন পরীক্ষার আগের রাতে, আপনি তো তখন সবগুলো এভাবে রিভিশন দেওয়া পরীক্ষার আগের রাতে তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি শুধুমাত্র তখন আমার এই ফ্লোটা একটু দেখবেন, অথবা আপনি যদি কোনো একটা ফ্লোয়ের পাশে যদি ছোট করে এঁকে রাখেন, আপনি সেই ফ্লোটা শুধু দেখবেন, যাতে করে শুধুমাত্র সেটা এটার দিকে একটু তাকাবেন। আরেকটা হচ্ছে যে আপনি যে কোটেশনটা একটু পড়বেন, যে কোনো একটা বা দুইটা কোটেশন, যে কোটেশনগুলো আপনি বিভিন্ন জায়গায় আলুর মতো ইউজ করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমি মানে আপনাদের যে কনসেপচুয়াল ইস্যুস যে নোটটা আমি তৈরি করতেছি, সেটা হচ্ছে আমি এইভাবে একটু জিস্ট আকারে তৈরি করতেছি এবং ইজি টু রিমেম্বার। যেমন আপনি যদি এক্সাম্পলগুলো দেখেন, কোভিড-19 এক্সাম্পল, ইউক্রেন রাশিয়ার এক্সাম্পল, আমাদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক্সাম্পল, কে পপের এক্সাম্পল, আপনারা সব কিন্তু জানেন। অর্থাৎ একটু দুই একবার যাতে যদি রিডিং দেন, যদি আপনারা হচ্ছে মানে একটু ছোট করে একটু রিডিং দেন, তাহলে দেখবেন যে আপনি খুব ইজিলি মানে আপনি মানে জিনিসটা আত্মস্থ করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে দেন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের অর্থ পরিধি। এটা হচ্ছে পরিধিগুলোর মধ্যে কি কি আছে, রাজনৈতিক স্কোপ কি, অর্থনৈতিক স্কোপ কি, আমাদের আইনি স্কোপ কি, যেমন আইসিজে, সাংস্কৃতিক স্কোপ এবং পরিবেশগত, আমাদের ক্লাইমেট ডিপ্লোমেসিতে COP28, COP29 এগুলোতে আমাদের যে ইনিশিয়েটিভ। এছাড়া হচ্ছে আমাদের যেটা বললাম যে এক্সাম্পলের মধ্যে আমাদের সমসাময়িক এক্সাম্পল আছে, এবং যদি বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো এক্সাম্পল থাকে সেটা দেওয়া থাকবে, অথবা ইন্টারন্যাশনাল আসপেক্টে কোনো একটা এক্সাম্পল দেওয়া থাকবে। পাশাপাশি যেটা বললাম, আপনি যেটাকে একটু ফ্লো বা একটা ডায়াগ্রাম, হ্যাঁ, মানে অথবা মনে করেন যে মানে অনেকগুলো ক্ষেত্রে আপনি যেগুলো একটু ফ্লো সেগুলো আপনি এভাবে এভাবে দেখাইতে পারবেন। মনে করেন যে সে ফর এক্সাম্পল আমি পরের একটা কোশ্চেনে দেখাই যেটাতে আপনি ফ্লো দেখাইতে পারবেন। এখানে হচ্ছে পার্থক্য যদি থাকে, আমি পার্থক্য এভাবে দিছি, আপনারা চাইলে এটা পার্থক্যটা টেবিল আকারেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যদি দেখি যেমন বিবর্তনের একটা কোশ্চেন, আমরা যে ইন্টারন্যাশনাল রিলেশনসটা আমাদের কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি, যেমন দেখেন আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। যেমন এই বিবর্তনটা আমরা কয়েকটা স্টেজে ভাগ করছি। যেমন হচ্ছে 1648 এই ওয়েস্টফেলিয়ান সময়ের, অনেক প্রাচীন। তারপর হচ্ছে আমাদের উপনিবেশ যুগ, দেন হচ্ছে আমাদের বিশ্বযুদ্ধের সময়, দেন হচ্ছে কোল্ড ওয়ার, দেন হচ্ছে আমাদের কোল্ড ওয়ারের পরবর্তী সময়, মানে এখনকার সময়। সো এইটা আপনি কিন্তু খুব ইজিলি একটা ফ্লো আকারে দেখাইতে পারেন। হ্যাঁ, আপনি কিন্তু এটাকে খুব ইজিলি একটা ফ্লো আকারে দেখাইতে পারেন। কীরকম? যে মনে করেন যে ওয়েস্টফেলিয়ান টাইম, দেন হচ্ছে আপনাদের কলোনিয়াল টাইম, ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে আপনাদের ওয়ার্ল্ড ওয়ারের টাইমটা দেখাইলেন, দেন হচ্ছে আপনি এখানে কোল্ড ওয়ার, দেন হচ্ছে আমাদের এই যে কারেন্ট ওয়ার্ল্ডের সিচুয়েশন। সো এই যে একটা ফ্লো দেখালেন, টিচারের চোখে আসলে এটাই পড়বে। ওকে, এবং প্রত্যেকটার আন্ডারে একটা এক্সাম্পল দেখেন, আমার এখানে প্রত্যেকটার আন্ডারে আমাদের এক্সাম্পল আছে। সো প্রত্যেকটার আন্ডারে আপনি একটা করে এক্সাম্পল দিয়ে দিলেন। ওকে, আমি চেষ্টা করতেছি কনসেপচুয়াল পার্টটা যত দ্রুত সম্ভব আমি এইভাবে নোট করে আপনাদেরকে পুরো জিনিসটা দিয়ে দেওয়ার জন্য। আমি আপাতত ফার্স্ট চ্যাপ্টারটা করছি, জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিলাম। আমি হচ্ছে ড্রাইভে আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং আবার একইভাবে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বিবর্তনটা কীরকম, ওই যে যেটা বললাম ফ্লো আকারে দেখাইতে পারেন, এভাবে এভাবে করে যাচ্ছে, ফ্লো আকারে দেখাইলেন, ঠিক আছে? সো মানে হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট এতটুকু কথা বলি, সেটা হচ্ছে মানে আপনার 3 ঘন্টার লিখা একটা খাতা, আপনার 3 ঘন্টার লিখা একটা খাতা একজন টিচার হয়তো বা জাস্ট 3 মিনিটে দেখবে। সো এমন কিছু আপনার খাতায় থাকতে হবে যেটা টিচার দেখে আপনার খাতার লেখার কোয়ালিটি জাজ করতে পারে। ওকে, সো লিখার কোয়ালিটি ভালো হওয়ার জন্য কি থাকতে হয়, আমাদের কোনো একটা ক্লাসিক্যাল রেফারেন্স থাকতে হয়। যেমন এখানে জোসেফ নাইয়ের যে আমি উদ্ধৃতিগুলো যে কারণে দিয়েছি, এক্সাম্পল থাকতে হয়। আমি একটু বলি, এখানে আপনাদের হচ্ছে
রেফারেন্স সহ, অর্থাৎ আপনি কোনো একজন ক্লাসিক্যাল কারো হচ্ছে সংজ্ঞা আপনি দিচ্ছেন, সেটা রেফারেন্স সহ ডেফিনেশন, অর্থাৎ ডেফিনেশনের রেফারেন্স উইথ রেফারেন্স, যেটাকে আমি কোটেশন বলছি আর কি। ওকে, সো কোটেশন থাকতে হয়, এক্সাম্পল থাকতে হয়, এবং এক্সাম্পলগুলো হচ্ছে যদি কন্টেম্পোরারি এক্সাম্পল হয় তাইলে খুব ভালো হয়। মাথায় রাখবেন যে কন্টেম্পোরারি এক্সাম্পল যদি আহ, আহ, আপনারা যদি দেন, ঠিক আছে, আপনারা ডিফাইন করার পর একটা এক্সাম্পল দিলেন, এক্সাম্পলের মধ্যে কন্টেম্পোরারি এক্সাম্পল এবং ক্লাসিক্যাল এক্সাম্পল দুটো দিতে পারেন, এবং এরপরে হচ্ছে আপনার মূল আলোচনা। সো মূল আলোচনার যে পুরো জিনিসটা আপনি যদি চান পুরোটা, আপনি সে ফর এক্সাম্পল প্রথম যে কোশ্চেনটা আমি দেখাইলাম, আপনি প্রথম কোশ্চেনটা, আমি আবার একটু ফিরে যাই, এই প্রথম কোশ্চেনে আমি যে ফ্লোটা দেখাইলাম, সে ফর এক্সাম্পল যে ইন্টারন্যাশনাল রিলেশনস, তার আন্ডারে মনে করেন যে ডায়াগ্রাম, আপনি যদি এটার ভিতরের যে এখানকার ভিতরের যে এক্সাম্পলগুলো আছে, যদি একটা দুইটা করে এক্সাম্পল আপনি এই ডায়াগ্রামের ভিতরেও দিয়ে দেন, তাইলেও আপনি খুবই ভালো মার্ক পাবেন। সো আপনি যদি এই ভিতরের এই লেখাগুলো যদি নাও লিখতে পারেন, আপনি জাস্ট ফ্লোয়ের মধ্যে বা ডায়াগ্রামের মধ্যে দিয়ে দিলেন, দ্যাট উড বি ইনাফ এবং বেটার দেন রাইটিং। ওকে, সো যে কোনো কিছু ডায়াগ্রাম অথবা হচ্ছে ফ্লো অথবা হচ্ছে মানে কনসেপচুয়াল ইস্যুসে তো আসলে ম্যাপ আঁকাটা খুব একটা বেশি ডিফিকাল্ট হয়ে যায় 4 নম্বরের কোশ্চেনের জন্য 7 মিনিটের মধ্যে। তারপরেও মনে করেন যে যদি মনে করেন কোয়াড আসলো, হ্যাঁ, কোয়াড বলতে কি বোঝায়, সো কোয়াডের একটা আপনি মানে ম্যাপ না এঁকে কোয়াডের যে দেশগুলো আছে, মনে করেন ইউএসএ আছে, জাপান আছে, ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, এদেরকে একটু এভাবে করে জাস্ট মার্ক করে আপনি এভাবে করে দেখাইতে পারেন, মাঝখানে লিখতে পারেন হয়তো বা কোয়াড। সো এইভাবে যে কোনো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সহজ কথা, যেটা হচ্ছে টিচার দেখলে আপনার খাতার কোয়ালিটি প্রথমে জাজ করতে পারবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো কনসেপচুয়াল ইস্যুস এখানে হচ্ছে 40 নাম্বার, এবং এখানে 40 নাম্বারের মধ্যে খুব ভালো নাম্বার ক্যারি করা যায়। আমি হচ্ছে আপনাদেরকে পুরো জিনিসটার নোট ইনশাল্লাহ দিয়ে দিব, যেটা বললাম, জাস্ট শুধুমাত্র এটা দেখবেন। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপনারা যে টেকনিক্যাল যে টার্মগুলো, যেমন দেখেন কোভ্যাক্স প্রোগ্রাম, WHO, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা চাইলে, বা কোভিড-19 যে লিখলেন, কোভিড-19ও তো আপনি কোভিড-19 এভাবে লিখতে পারেন, ইট ইজ সর্ট অফ টেকনিক্যাল। সো এইগুলা হচ্ছে আমরা চেষ্টা করবেন যে টেকনিক্যাল টার্মগুলো অ্যাজ ইট ইজ, মানে এগুলো যদি আপনি ইংরেজিতে দেন কোনো সমস্যা নেই, বাট এমন যেন না হয় যে আপনার পুরো খাতার মধ্যে মনে করেন যে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। টেকনিক্যাল টার্ম ছাড়া বাদবাকি যেগুলো আছে সেগুলো আপনারা চেষ্টা করবেন যেই ফরম্যাটে আপনারা এক্সাম দিচ্ছেন, বাংলা ফরম্যাটে দিলে বাংলা, মানে বাংলা ভার্সনে দিলে বাংলা, ইংলিশ ভার্সনে দিলে ইংলিশ, সো সেই ভার্সনটা মেনটেন করার জন্য। সো এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল ইস্যুস এর নোট। আমরা মোটামুটি মানে এটা দিয়ে দিব, যেহেতু এটা নিয়ে পরে হয়তো বা কথা বলার সুযোগ থাকবে না। সো আমি একটু দেখাই দিলাম যে আমরা কি স্টাইলে নোটটা দিব, এবং আপনারা হচ্ছে কি স্টাইলে এক্সামে আপনারা লিখবেন। তো আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারগুলোর হচ্ছে নিয়ে একটু কথাবার্তা বলি, যে আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো কনসেপচুয়াল ইস্যুস, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, যেটা সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু হচ্ছে এটা ইউজুয়ালি সাধারণত এই মানে কোনো বিসিএসে এটা থেকে আসলে মিস হয় না, বাট 46-এ আনফর্চুনেটলি এটা থেকে কোনো কোশ্চেন হয়নি, যে এবারই প্রথম যে এখান থেকে কোনো কোশ্চেন হয়নি, বাট এখান থেকে কিন্তু অনেক কিছু করতে হয়, কারণ এটার পরিধি অনেক বেশি। যেমন হচ্ছে এখান থেকে প্রথমে স্টেটের সংজ্ঞা, উপাদান, আধুনিক রাষ্ট্রের কার্যাবলী, বিভিন্ন ধরনের রাষ্ট্র, ডিফ্যাক্টো, ডিজুর, থার্ড ওয়ার্ল্ড, ফোর্থ ওয়ার্ল্ড, বাফার স্টেট, রোগ স্টেট, এখানে যেগুলো দিয়েছি সেগুলো একটু পড়তে হবে। আমাদের রাষ্ট্রীয় কর্মক, অরাষ্ট্রীয় কর্মক, মানে হচ্ছে স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টর, এগুলোকে অ্যাক্টর বলা হয় আর কি। এমএনসি ভার্সেস টিএনসি, দুটোর মধ্যে তফাৎ। চিপ 4 বলতে কি বোঝায়, 4টা দেশ যারা হচ্ছে প্রধানত চিপ উৎপাদনকারী। G20, ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন সংস্থার কাজ, IMF, SDR, এগুলো নিয়ে পড়তে হয়। অন টপ অফ দ্যাট রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা এবং মানে আমাদের কন্টেম্পোরারি চ্যালেঞ্জ, এখন হচ্ছে এই জিনিসটা অনেক বেশি মানে আলোচনায়, কারণ হচ্ছে মনে করেন রাশিয়া বলতেছে ইউক্রেনের এই অংশ নিয়ে যাবে, ইউএসএ বলতেছে গ্রিনল্যান্ড নিয়ে যাবে, এবং মিডল ইস্টে তো দেখতেই পাচ্তেছেন যে আসলে কি অবস্থায় আছে। দেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের হচ্ছে নন স্টেট অ্যাক্টর হিসেবে এনজিওর ভূমিকা কী, দেন হচ্ছে আমাদের টেরোরিস্ট গ্রুপ, এটাও কিন্তু নন স্টেট অ্যাক্টর। দুটার মধ্যে আমাদের রিলেশন কি, স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টর, দেন হচ্ছে সিভিল সোসাইটি, দেন হচ্ছে প্রাইভেট মিলিটারি কোম্পানি, দেন হচ্ছে আমাদের কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী,
যেমন ইউনাইটেড নেশনস, WHO, ICJ অথবা টেক জায়ান্ট অথবা হচ্ছে সাইবার যে অ্যাক্টরগুলো আছে। দেন হচ্ছে রিজিয়নাল অর্গানাইজেশন এবং আমাদের গ্লোবাল সিভিল সোসাইটি, এটা সম্পর্কে একটু জানতে হবে। আসতেই পারে হোয়াট ইজ গ্লোবাল সিভিল সোসাইটি, এদের ভূমিকা কী আমাদের হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটে। সো এটা হচ্ছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড থেকে আমরা দেখব। আমাদের পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, এটা হচ্ছে এখন পর্যন্ত কনসিস্টেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন পর্যন্ত কনসিস্টেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রেক্ষাপটে এটা বুঝতেই পারতেছেন, এটা ইম্পর্টেন্ট হওয়াটাই স্বাভাবিক। 46-এও এখান থেকে কিন্তু 4টা কোশ্চেন আসছে, এর আগেও 4টা। 38-এ এখান থেকে 7টা কোশ্চেন আসছে। আপনি জাস্ট চিন্তা করেন, 38-এ খুব সম্ভব 2টা অপশন ছিল, মানে 12টা কোশ্চেন দিয়েছিল, 12টার মধ্যে 7টা কোশ্চেনই চলে আসছে হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি থেকে। সো পাওয়ার অ্যান্ড সিকিউরিটির মধ্যে আমরা যেগুলো দেখব, আমাদের হচ্ছে ন্যাশনাল পাওয়ার, আমাদের হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী উপাদান কি, এগুলার হার্ড পাওয়ার কি, সফট পাওয়ার কি, মিলিটারি পাওয়ার এবং ইকোনমিক পাওয়ারকে হার্ড পাওয়ার বলে, সফট পাওয়ার হচ্ছে কালচারাল ডিপ্লোম্যাসি, পাবলিক ডিপ্লোম্যাসি, এগুলো হচ্ছে সফট পাওয়ার। স্মার্ট পাওয়ার হচ্ছে দুটোর একটু কম্বিনেশন। আর সুপার পাওয়ার হচ্ছে বুঝতেই পারতেছেন যারা হচ্ছে মানে হার্ড পাওয়ারের দিক থেকে তো অনেক আগে, প্লাস সফট পাওয়ারও তারা এক্সারসাইজ করে। প্যারাডাইম শিফট, ব্যালেন্স অফ পাওয়ার এবং ব্যালেন্স অফ টেরোরিজম। দেন হচ্ছে হার্ড ল এবং সফট ল। যেমন হার্ড ল যেগুলো হচ্ছে বাইন্ডিং, আমাদের দেশের ভিতরকার যেসব ল, আপনি ল ব্রেক করলে আপনাকে আইনের আওতায় আনা যাবে, বাট ইন্টারন্যাশনাল ল সবগুলো কিন্তু বাইন্ডিং ল না, সবগুলো হচ্ছে বাইন্ডিং ল না, কিছু নন বাইন্ডিং ল আছে যেগুলো আপনি ভায়োলেট করলে আপনাকে আইনের আওতায় যে আনবে এমন কোনো কথা নেই। আন্তর্জাতিক সমুদ্র আইন, 9 লাইন চায়না, সাউথ চায়না সিতে, যেটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য। নর্থ স্ট্রিম পাইপলাইন, যেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট। স্ট্রিং অফ পার্লস, যেটা হচ্ছে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, প্লাস হচ্ছে ওই যে 9 লাইনের ওই জায়গাটা সাউথ চায়না সিতে, তাদের প্রভাব। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কি, কোয়াড কি, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, অথবা এই ইউকে ইউএস, অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএস, এগুলো সম্পর্কে আমাদের পাওয়ার অ্যান্ড সিকিউরিটি যে জানতে হবে। দেন হচ্ছে আমাদের আর্মস কন্ট্রোল এবং ডিসআর্মামেন্ট, একটা হচ্ছে নিরস্ত্রীকরণ আর একটা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। এছাড়া আমাদের মানে কনকারেন্ট টাইমে যেই জিনিসগুলো ব্যবহৃত হচ্ছে, আয়রন ডোম, S-400 ICBM। দেন হচ্ছে ফুড সিকিউরিটি, আমাদের হচ্ছে অভিবাসী, শরণার্থী এবং আশ্রয় প্রার্থী, অর্থাৎ ইমিগ্রেন্ট, রিফিউজি এবং অ্যাসাইলেম, এদের মধ্যে তফাৎ। প্রক্সি ওয়ার জিনিসটা কি, প্রক্সি ওয়ার যেমন মধ্যপ্রাচ্যে এটা খুবই কমন একটা সিনারিও হয়ে গেছে প্রক্সি ওয়ার। কালেকটিভ সিকিউরিটি, কালেকটিভ সিকিউরিটি অ্যাকচুয়ালি ন্যাটোয়ের আর্টিকেল 5 অনুযায়ী, অ্যাকচুয়ালি কালেকটিভ সিকিউরিটির বিষয়টা আসে যে সবাই মিলে হচ্ছে যে কোনো কিছুকে প্রতিরোধ করা। ট্রুম্যান ডক্ট্রিন, এটা হচ্ছে লাস্ট 46-এ এই কোশ্চেন আসছে, যদিও সালটা ভুল ছিল, 1947 হবে, এটা 1974 দিয়েছিল। ইন্দো প্যাসিফিক কৌশল, ন্যাশনাল ইন্টারেস্ট, দেন হচ্ছে এথনিক ক্লিনজিং, এই বিষয়গুলো। এছাড়া আমাদের ন্যাশনাল পাওয়ার, অর্থাৎ আমাদের জাতীয় শক্তির পরিমাপ কী দিয়ে আমরা করি, জিও পলিটিক্স জিনিসটা কী, টেরোরিজমের ওয়ার্ল্ড ওয়াইড ইফেক্ট কী, সাইবার নিরাপত্তা এবং সাইবার যুদ্ধ। 46-এর কোশ্চেন দেখে মোটামুটি আপনারা সবাই বুঝতেই পারতেছেন যে টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা কলোনি, এই বিষয়গুলো হচ্ছে মানে সামনের দিকের পরীক্ষাতেও এগুলোর উপরই এমফেসিস বা ইম্পর্টেন্স অনেক বাড়বে, এটা বোঝাই যাচ্ছে। নিউক্লিয়ার ডিটারেন্সের আসলে মানে ডিটারেন্স মানে হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স বলতে হচ্ছে আমরা যে আপনি নিউক্লিয়ার শক্তিশালী হইলেন, আরেকটা পার্শ্ববর্তী দেশও নিউক্লিয়ার শক্তিশালী হইল, সো একজন আরেকজনের নিউক্লিয়ার পাওয়ারকে সমীহ করে তারা হচ্ছে নিউক্লিয়ার যুদ্ধে জড়াইলো না। ওকে, সো এটাই হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স, যে দুইজনেই এই জন্য শক্তিশালী হয় যে একটা কান্ট্রি যখন নিউক্লিয়ার পাওয়ারফুল হয়ে যায়, পাশের কান্ট্রি অবশ্যই চেষ্টা করে নিউক্লিয়ার পাওয়ারফুল হওয়ার জন্য। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার জিনিসটা কি এটা জানতে হবে। আমি প্রত্যেকটা জিনিসেরই আমি আপনাদেরকে নোট দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। আমি জাস্ট একটু বলতেছি যে কী কী জিনিস এখানে আছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, আপনাদের একটা জেনারেল আইডিয়া যেতে হয়। হাইব্রিড ওয়ারফেয়ার, পিস কিপিং মিশন, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, দেন হচ্ছে আমাদের রিজিয়নাল সিকিউরিটি অ্যালায়েন্স, যেমন হচ্ছে ন্যাটো হচ্ছে একটা রিজিয়নাল সিকিউরিটি অ্যালায়েন্স, হ্যাঁ। এবং আমাদের মিলিটারি পাওয়ারের মানে আমাদের মানে ইভলিউশন, যেমন হচ্ছে আমরা কিন্তু কনভেনশনাল যে ওয়ারফেয়ার, সেখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ড্রোন এবং AI বেসড ওয়ারফেয়ার। সো আমার কাছে মনে হয় এই কোশ্চেনটা বা এই পাওয়ার অ্যান্ড সিকিউরিটির মধ্যে এটা খুবই ইন্টারেস্টিং একটা মানে
মানে হতে পারে যে যেহেতু হচ্ছে আমাদের ওয়ারফেয়ার এখন হচ্ছে কনফ্লিক্টিং ওয়ার্ল্ডে অনেক বেশি কমন, প্লাস এটা হচ্ছে এখন ইভলভ করতেছে। দেন হচ্ছে আমাদের মানে সিকিউরিটির পার্সপেক্টিভে ক্লাইমেট চেঞ্জ একটা অ্যাসপেক্ট। এখন সিকিউরিটির পার্সপেক্টিভে ক্লাইমেট চেঞ্জ কীভাবে একটা অ্যাসপেক্ট, কারণ ক্লাইমেট চেঞ্জ যদি হয় অনেক জলবায়ু শরণার্থী হবে, এগুলো পার্শ্ববর্তী দেশে সিকিউরিটির ইমপ্লিকেশন করবে, মানে সিকিউরিটি ইমপ্লিকেশন থাকবে এগুলোর পার্শ্ববর্তী দেশে। দেন হিউম্যান সিকিউরিটি, দেন হচ্ছে নন ট্রেডিশনাল কিছু সিকিউরিটি থ্রেট আছে, যেমন প্যান্ডেমিক অথবা হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ কার্টেল, এগুলো হচ্ছে দেখবেন নন ট্রেডিশনাল যে সিকিউরিটি অ্যাসপেক্ট, এটা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। বাট দেখবেন যে ইউজুয়াল যে বইপত্র সেখানে দেখবেন যে এই জিনিসটা তেমন একটা কাভার করা হয় না। দেন হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি, দেন হচ্ছে আমাদের মানে ইন্টারন্যাশনাল লতে আমাদের সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ, এবং গ্লোবাল সাউথ নর্থ সাউথ একটা গ্যাপ আপনারা সবাই জানেন যে নর্থের যে কান্ট্রিগুলো সেগুলো উন্নত তুলনামূলক, এবং সাউথের যে কান্ট্রিগুলো এগুলো মোটামুটি বেশ অনুন্নত। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি মনে করেন যে কনসেপচুয়াল ইস্যুস এমন না যে আপনি 10টার মধ্যে 10টা কমন পাবেন, কিছু আনকমন থাকবে, এবং ওই কনসেপচুয়াল মানে সেইগুলো সাধারণত কন্টেম্পোরারি বিষয়গুলোকে কেন্দ্র করে হয়, এবং আমি চেষ্টা করেছি যে আমার যে সাজেশন সেগুলোর মধ্যে কন্টেম্পোরারি জিনিসগুলোকে ইনক্লুড রাখার জন্য। আপনারা দেখলে একটু পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেন মেজর আইডিয়াজের মধ্যে আমরা এই জিনিসগুলো একটু দেখব। এছাড়া আমরা দেখব হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল কনটেক্সট অফ কলোনিয়ালিজম, দেন হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট মডার্নিজম, দেন হচ্ছে গ্লোবালাইজেশনের কনসেপ্ট এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার। ঠিক আছে, পোস্ট কোল্ড ওয়ার্ল্ডের যে শিফট এবং মাল্টিপোলারিটি, যেই নতুন যে বিশ্ব ব্যবস্থা, এটাকে আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডার বলা হয়। এছাড়া ফেমিনিস্ট থিওরি, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট থিওরি, এবং ফেমিনিস্ট থিওরি দিয়ে কোন কোন জিনিস ব্যাখ্যা করা যায় সেগুলো একটু জানবেন। দেন হচ্ছে কনস্ট্রাকটিভিজম, এই জিনিসগুলো তেমন একটা কোনো বইয়ে পাবেন না, বা হচ্ছে মার্কসিজম পাওয়া যায় মোটামুটি, বাট কনস্ট্রাকটিভিজম এটা তেমন একটা পাওয়া যায় না। ফেমিনিজম এটাও তেমন একটা পাওয়া যায় না, বাট এটা কিন্তু আইআরের খুবই ইম্পর্টেন্ট মানে থিওরি। দেন হচ্ছে আমাদের ন্যাশনালিজমের কনসেপ্ট কি গ্লোবাল সাউথের পার্সপেক্টিভ থেকে, এবং আরেকটা হচ্ছে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এবং এটার গ্লোবাল আইডিওলজিসে এটার ইম্প্যাক্ট কি। দেন হচ্ছে পপুলিজম মানে পলিটিক্যাল পার্সপেক্টিভে পপুলিজম অনেক বেশি পপুলার ইদানিংকালে হচ্ছে, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গ্লোবাল গভর্নেন্স এবং রোল অফ হিউম্যান রাইটস। দেন ইকো ন্যাশনালিজম যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশনের সাথে টাইড ন্যাশনালিজম, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে ইকো ন্যাশনালিজম, এটা কিন্তু একটা খুবই নতুন কয়েন্ড টার্ম, সো এটা একটু ভালো করে দেখতে হবে। আমাদের গ্লোবালাইজেশনের মানে উপর ডিজিটাল এই যে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্টটা কেমন। আরেকটা হচ্ছে পোস্ট ট্রুথ পলিটিক্স, দেখবেন যে এই টার্মিনোলজিগুলো আসলে মানে টার্মিনোলজিগুলো সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কনসেপচুয়াল ইস্যুসে আপনি দেখবেন যে লিখতে পারবেন না। এবং এই যে পোস্ট ট্রুথ বা হচ্ছে ইকো ন্যাশনালিজম, এগুলো ইউজুয়ালি দেখা যায় যে তেমন কোনো বই আসলে কাভার করে না। তো আমি আপনাদেরকে কনসেপচুয়াল ইস্যুসের নোটটা একটু আগে যেটা দেখাইলাম, যেটাতে আমি অলরেডি কাজ করতেছি, আমি আপনাদেরকে চেষ্টা করবো খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র এটা দেখবেন, এর বাইরে কিছুই দেখার দরকার নেই ইনশাল্লাহ। ফরেন পলিসি এবং ডিপ্লোম্যাসি, এটা থেকে 1-2টা করে কোশ্চেন আসে, এখান থেকে আমরা মোটামুটি ডিপ্লোম্যাসির সাথে রিলেটেড কি কনসেপ্ট এবং টার্মগুলো দেখতে হয়। যেমন এবার কিন্তু নেগোসিয়েশন প্রসেস এর মধ্যে পজিশন এবং ইন্টারেস্ট বলতে আসলে কি বোঝায়, এই কোশ্চেনটা আসছে। দেন হচ্ছে ডিপ্লোম্যাটিক ব্যাগ, চার্জ দ্য অ্যাফেয়ার্স, ক্রেডেনশিয়ালস, ডিপ্লোম্যাটিক ইলনেস, এই জিনিসগুলো কি, ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ, চেকবুক বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাসি, কিছু নামীয় ডিপ্লোম্যাসি আছে, চেকবুক ডিপ্লোম্যাসি, ওলফরিও ডিপ্লোম্যাসি, সাইডলাইন ডিপ্লোম্যাসি, ওকে। দেন ডিপ্লোম্যাটিক কর্পস, আমাদের পররাষ্ট্রনীতির নিয়ামকগুলো কী, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো কী, এগুলো একটু দেখতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি ডিসিশন মেকিং প্রসেস, পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রক্রিয়া কী, বিভিন্ন টাইপের ডিপ্লোম্যাসি, এখানে আমাদের ট্র্যাক 1, 2, 3 এগুলো দেখতে হবে। আমাদের ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ এবং ইমিউনিটিস, আপনারা জানেন যে রাষ্ট্রদূত যারা বা হচ্ছে ডিপ্লোম্যাট যারা, তারা হচ্ছে বিভিন্ন দায়ে মুক্তি পান, তাদেরকে আটক করা যায় না, মামলা করা যায় না। ইভেন হচ্ছে কোনো একজন যদি দেশের বাইরে
সে ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্টের ফলে কাউকে মানে ভুলবশত মেরে ফেললো, সেক্ষেত্রেও কিন্তু তাকে আটক করা যায় না, ঠিক আছে। সো এই প্রিভিলেজগুলো হচ্ছে ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961, আর একটা হচ্ছে ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস 1963, এই দুটোতে কাভার করে, এইটা একটু দেখতে হবে। আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেশন, আমাদের অ্যাম্বাসেডার অথবা হাই কমিশনার, কনসুলেট, এগুলো ভাইভার টাইমে আমরা যাই পড়ি, বাট এখনের আমার কাছে মনে হচ্ছে কোশ্চেনের যে চেঞ্জ, এগুলো আপনাদের রিটেনের টাইমে পড়ে যাওয়াটাই বেটার, যে এবং খুবই বেসিক জিনিস, হাই কমিশনার কি, অ্যাম্বাসেডার কি। আপনি দেখবেন যে যেগুলো হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি, আমাদের দেশের নন কমনওয়েলথ কান্ট্রিতে যেই অ্যাম্বাসেডাররা নিযুক্ত হন তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাম্বাসেডার বলে, রাষ্ট্রদূতগুলো তাদেরকে অ্যাম্বাসেডার বলে, আর কমনওয়েলথ কান্ট্রিগুলোতে যারা নিযুক্ত হন তাদেরকে হাই কমিশনার বলে। আরেকটা হচ্ছে কনসুলেট। কনসুলেট হচ্ছে মানে যেগুলো সাধারণত কনসাল সেবা দেয়, যা সাধারণত পাসপোর্ট, ভিসা, নাগরিকত্ব, লেবারদের হচ্ছে বিভিন্ন ভালো মন্দ দিক, এই বিষয়গুলো যারা দেখে তারা হচ্ছে ইউজুয়ালি ওগুলোতে মানে কনসুলেট থাকে। দেন হচ্ছে ডিজিটাল ডিপ্লোম্যাসি, পাবলিক ডিপ্লোম্যাসি, ক্রাইসিস ডিপ্লোম্যাসি, এটা কিন্তু খুবই একটা মানে কি টার্ম এখনকার জন্য, ক্রাইসিস ডিপ্লোম্যাসি। দেন ডিফেন্স ডিপ্লোম্যাসি, যেটা হচ্ছে মিলিটারি এক্সচেঞ্জের মাধ্যমে সাধারণত হয়, স্পেশালি আপনি দেখবেন ন্যাটোর যে মেম্বার তারা কিন্তু নিজেদের মধ্যে মিলিটারি এবং হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ারিং করে থাকে। দেন মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসি এবং বাইল্যাটারাল ডিপ্লোম্যাসি। মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসি হচ্ছে মনে করেন ইউনাইটেড নেশনসে আমরা যেটা করি, সবগুলো দেশ একসাথে, যে কারেন্টলি আপনারা দেখলেন সেপ্টেম্বরে এখন জেনারেল অ্যাসেম্বলি হলো। আর বাইল্যাটারাল ডিপ্লোম্যাসি মানে দুইটা দেশের মধ্যে যেটা হয়। দেন হচ্ছে এথিক্স ইন ফরেন পলিসি, এটা একটা খুবই কি টার্ম, যে আসলে মানে এটা মানে আমাদের ফরেন পলিসিতে এথিক্যাল প্র্যাকটিসগুলো কী থাকা উচিত। ডিপ্লোম্যাটিক ফেইলিউর, মিসকমিউনিকেশন অথবা মিসট্রাস্ট ফেইলিউরের কারণ কি, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিগুলো কী, যেমন হচ্ছে আমরা ব্যালেন্সিং অ্যাক্টে বিশ্বাস করি। দেন হচ্ছে রিজিওনাল ডিপ্লোম্যাসি এবং সফট পাওয়ার ডিপ্লোম্যাসি, এগুলা মনে করেন যে পড়লে এমন না যে আপনার কনসেপচুয়াল ইস্যুজের মধ্যেই আসবে। এই যে এখানকার যে নোটটা আমি দিব আপনাদেরকে, এইটা আপনাদের ওই যে ব্রড কোশ্চেন যেটা, সেগুলো তো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এখান থেকে যে কোটেশনগুলো আপনারা পড়বেন বা ফ্লো যেগুলো আপনারা এখান থেকে শিখবেন, সেগুলো আপনাদের ইয়াতেও কাজে লাগবে। দেন সাইবার ডাইমেনশন ইন ডিপ্লোম্যাসি, এটা আমার কাছে মনে হয়েছে কারেন্ট পার্সপেক্টিভে খুবই প্রাসঙ্গিক। কারণ হচ্ছে এআই ইন ডিপ্লোম্যাসি, আমরা যদি চিন্তা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ডিপ্লোম্যাসিতে আমরা কারেন্ট ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর ইউজ হয়, এবং আমরা এখান থেকে এখনও অনেক দূরে আছি। সো এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে মেডিয়েটর, যেটাকে আমরা বলি, অর্থাৎ আমাদের বৈশ্বিক সংকট মধ্যস্থতায় আপনারা দেখেন যে ট্রাম্প কিন্তু বিভিন্ন দেশের সাথে, দুই দেশের সাথে বসে সে কিন্তু মেডিয়েট করতেছে অনেক বেশি। সো মেডিয়েশনের ভূমিকা কি, সো কিছু এক্সাম্পল আপনারা জেনে যেতে হবে, যাতে করে আপনি মেডিয়েশনের এক্সাম্পল আকারে সেগুলো আপনি দিতে পারেন। দেন আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, আমাদের 46-এও এখান থেকে দুইটা কোশ্চেন ছিল, 45 মানে প্রতিটাতেই মোটামুটি 1 থেকে 2টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে। এই চ্যাপ্টারটাও বেশ গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমরা যেটা পড়বো, আমরা হচ্ছে মানে ইকোনমিক রেসিশন, অর্থনৈতিক মন্দা, ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, টুইন ডিফিসিট, 3F ক্রাইসিস, এগুলো একটু আমরা দেখব, যাতে করে মানে টার্মগুলো একেবারে মানে নতুন না মনে হয়। ওকে, হার্ড কারেন্সি, সফট কারেন্সি, কারেন্সি ওয়ার, এখন কিন্তু কারেন্সি ওয়ার এখন কিন্তু খুবই তুঙ্গে। কারেন্টলি গোল্ডের প্রাইস যে এত বেশি, এটার কারণ কি? কারণ হচ্ছে কেউ এখন ডলারের উপর ডিপেন্ড করতে পারতেছে না, আবার চাইনিজ ইউয়ানের উপরও সবার এখনও ট্রাস্ট তৈরি হয়নি, যেই কারণে সবাই ইউএস ফেডারেল গভর্নমেন্ট এবং চাইনিজ যে গভর্নমেন্ট, তারা দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড রিজার্ভ করতেছে। কারণ গোল্ড হচ্ছে এমন একটা অ্যাসেট মানে যেটার অ্যাকচুয়ালি ভ্যালু আছে, এবং যেটার এগেইনস্টে হচ্ছে মানুষজন টাকা পয়সা ছাপায়, ডলার ছাপায় বা ইউয়ান ছাপায়। সো অন্যান্য কারেন্সিগুলো যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে, কেউই সিঙ্গেল ডোমিনেশনের জায়গায় নাই, এই জন্য কিন্তু সবগুলা দেশ এখন গোল্ড রিজার্ভের দিকে যেতেছে। দ্যাটস ওয়াই গোল্ডের চাহিদা অনেক বেশি, এবং এই কারণে আপনারা দেখেন 2 দিন পরে পরে পেপারে দেখা যায় গোল্ডের দাম হচ্ছে আকাশচুম্বী, বাড়তেই আছে। ওকে, দেন হচ্ছে সুইফট, আমাদের সুইফটের অল্টারনেটিভ, আমাদের সোভারেন বন্ড, ডাচ ডিজিজ, ক্রিপ্টোকারেন্সি, ব্যাকস্টপ, সার্ভেইলেন্স ক্যাপিটালিজম, ট্রিপস, এম্বার্গো এবং স্যাংশনের তফাৎ কি, প্যারাটেরিফ, নন ট্যারিফ ব্যারিয়ার, এগুলো হচ্ছে এখান থেকে দেখতে হবে। এছাড়া আরসিইপি, ট্যারিফ, কোটা, ডিউটি, ডাম্পিং, রুলস অফ অরিজিন, ইকোনমিক ডিপ্লোম্যাসি, স্ট্যাগফ্লেশন একটু আগে ওই আগের পেজে উল্লেখ করেছি, এটা এখানে দরকার নেই, আগের পেজে শুরুতে এটা উল্লেখ করেছি।
আমাদের মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের কিছু আমাদের একদম বেসিক তত্ত্ব আছে, এটা কোনো বইয়ে নাই। যেমন হচ্ছে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ অথবা হচ্ছে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ। সো এই যে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ জিনিসটা কি, অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ জিনিসটা কি, এবং এটা কারেন্ট মানে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এটা কিভাবে অ্যাপ্লিকেবল, সো এটা একটু জানতে হবে। আমাদের ফ্রি ট্রেডের সুবিধা অসুবিধা কি, দেন হচ্ছে প্রোটেকশনালিজম বা সংরক্ষণবাদ যেটাকে আমরা বলে থাকি, এটার কারণ কি, সুবিধা অসুবিধা কি, আমাদের ফরেন এইড, বিভিন্ন ধরনের যে ফরেন এইড আছে এগুলোর প্রকারভেদ, আমাদের ফরেন এইডের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো কন্ডিশন দেয় যেগুলো হচ্ছে আমাদের গভর্নেন্স রিফর্মের সাথে রিলেটেড, সেগুলো কি ধরনের এটা সম্পর্কে একটু জানতে হবে। আমাদের ডেপ্ট ক্রাইসিস, দেন হচ্ছে হিপসি ইনিশিয়েটিভ, একটা হচ্ছে হেভিলি ইনডেপ্টেড পুর কান্ট্রিজ ইনিশিয়েটিভ, এটা হচ্ছে একটা নতুন টার্ম। দেন হচ্ছে এফডিআই সম্পর্কে আপনারা জানেন, হিপসি ইনিশিয়েটিভ জিনিসটাকে এটা জানতে হবে। আমাদের ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন, এটার ইম্প্যাক্ট কি, আমরা দেখি যে মানে ওয়েস্ট হচ্ছে অলওয়েজ লিবারালাইজেশনের কথা বলে এবং ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশনের কথা বলে। আমাদের হচ্ছে রিজিওনালিজম এবং মাল্টিল্যাটারালিজম। সো রিজিওনালিজম এবং মাল্টিল্যাটারালিজম এটার আমাদের মানে আমাদের সুবিধা অসুবিধা এগুলো কি। দেন হচ্ছে আমাদের রিজিওনাল ইকোনমিক যে অর্গানাইজেশন আছে, যেমন ইউ আছে, আসিয়ান ইকোনমিক কমিউনিটি আছে, নর্থ সাউথ গ্যাপ সম্পর্কে জানতে হবে। আমাদের গ্লোবাল পোভার্টি, আপনি যখনই হচ্ছে গ্লোবাল নর্থ সাউথ গ্যাপ অথবা গ্লোবাল পোভার্টি নিয়ে কিছু কথাবার্তা বলতে যাবেন, এসডিজি নিয়ে বলতে যাবেন, তখন হচ্ছে আমাদের গ্লোবাল পোভার্টি, আমাদের পোভার্টির মেজারমেন্ট আমরা কি দিয়ে করি এটা একটু জানতে হবে। মানে আমাদের হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অনুযায়ী আমাদের হচ্ছে মানে পার ডেতে কেমন ইনকাম হলে আমরা এটা পভার্টি লাইনের উপরে বলি নাকি নিচে বলি। এমডিজি, সেখান থেকে ট্রানজিশন টু এসডিজি আমাদের 2030 পর্যন্ত থাকবে। WTO, এটার হচ্ছে আমাদের ডিসপিউট রেজলিউশনে অথবা হচ্ছে এটার ওভারঅল ওয়ার্ল্ড ট্রেডে আমাদের ভূমিকা কি। বিআরআই আপনারা জানেন এটা একটা ইকোনমিক করিডর। দেন হচ্ছে আমাদের ইউএস চায়নার ট্রেড ওয়ার, এটা আমাদের ব্রড কোশ্চেন হিসেবে অনেক গুরুত্বপূর্ণ। সো ব্রড কোশ্চেনটা পড়লে শর্টের জন্য লিখতে পারবেন। আমাদের আরএমজি এক্সপোর্ট, এবং আরএমজি এক্সপোর্টের কেসে আমাদের ইউএসের রেসিপ্রোকাল যে ট্যারিফ, এটার ইম্প্যাক্ট। গ্লোবাল সাপ্লাই চেইনে আমাদের কারেন্ট মানে ইকোনমিক মানে ভালনারেবল সিচুয়েশনে এটার ইম্প্যাক্ট কী। যেমন হচ্ছে আপনারা জানেন যে কানাডা এবং ইউএস, তো কানাডা এবং কানাডার উপরে কিন্তু ইউএস হচ্ছে অনেক ভালো পরিমাণ ট্যারিফ হচ্ছে আরোপ করছিল, বাট যখন ইউএসের বিশ্লেষকরা যখন বলল কানাডার উপরে এই ট্যারিফটা আরোপ করলে ইউএসের যে সাপ্লাই চেইন সেটাতেই হচ্ছে একটা বিশাল ব্লকের তৈরি হবে, তখন হচ্ছে অনেকগুলো সেক্টর থেকে কিন্তু ট্যারিফ সরাই নিছিল। আচ্ছা, এসডিজির কথা কেবলই বললাম। দেন হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল ইস্যু লাস্ট চ্যাপ্টার, যেখান থেকে ইউজুয়ালি একটা বা মাঝে মধ্যে আসে না, বাট লাস্ট দুইটা বিসিএস এ কোশ্চেন আসছে। এখানে আমাদের ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ডিপ্লোমেসি, আইপিসিসি, ইউএনএফসিসি এগুলো সম্পর্কে আপনারা প্রিলিতে একটু দেখছেন। কপ আপনাদের এক্সামের আগে COP30 হওয়ার চান্স খুব কম। COP29 টেক এগুলো কি সেগুলো একটু জানা যাবেন। গ্রিন ক্লাইমেট ফান্ড, লস ড্যামেজ ফান্ড, আবারও এসডিজির স্পেশালি আপনারা জানেন 13, 14, 15 এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড। কার্বন ট্যাক্স, কার্বন ট্রেডিং, আমাদের উপর এটার ইম্প্যাক্ট কি, আমাদের মানে ক্লাইমেট চেঞ্জের সায়েন্স, এবং হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে একটু সায়েন্সের পার্টটাও একটু হালকা জানবেন। আমাদের ওই পার্সেন্টেজগুলো মিথেন টিথেন কার্বন ডাইঅক্সাইড কতটুকু আসলে মানে আমাদের নর্মাল রেঞ্জ এবং কেমন বাড়তেছে ওভার দ্য ইয়ার্স, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন এমিশন যারা বেশি করতেছে মানে তাদের অবস্থা কি, ক্লাইমেট অ্যাডাপ্টেশনের আমাদের স্ট্র্যাটেজি কি। ওকে, ক্লাইমেট অ্যাডাপ্টেশনের স্ট্র্যাটেজি। দেন হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জের এথিক্যাল ডাইমেনশন। যেমন দেখেন এখন কিন্তু ইউএসএ বলতেছে ভাই ক্লাইমেট চেঞ্জ ইজ আ বিগ হোক্স, স্পেশালি ট্রাম্প বলতেছে ক্লাইমেট চেঞ্জ আসলে একটা মন গড়া জিনিস, এটা তো সায়েন্টিস্টরা বানাইছে, এটা আসলে কিছুই না। সো এটার কিছু এথিক্যাল পার্সপেক্টিভও আছে। যখন হচ্ছে গ্লোবাল নর্থ দেখতেছে এটার পিছনে খরচ বেশি হচ্ছে, তখন বলতেছে এটা আসলে ভুয়া জিনিস, এটার বলে কিছু নাই, তারা এখান থেকে প্যারিস অ্যাগ্রিমেন্ট সহ অনেক কিছু থেকে তারা নিজেদেরকে গুটায় নিতেছে। আমাদের প্যারিস ক্লাইমেট চেঞ্জের আমাদের টার্গেট কী ছিল এবং আমাদের এটাতে চ্যালেঞ্জ কী, বায়োডাইভার্সিটি লসে কী ইম্প্যাক্ট হচ্ছে, আমাদের ওই কী বলে ক্লাইমেট চেঞ্জের মধ্যে এসডিজি ধারণা আবার আসবে। রিনিউয়েবল এনার্জি, এটা হচ্ছে একটা সলিউশন মানে ক্লাইমেট চেঞ্জটাকে কমানোর জন্য। সো রিনিউয়েবল এনার্জি সম্পর্কে একটু জানবেন। কার্বন নিউট্রালিটি বলতে কী বোঝায় এবং কার্বন নিউট্রালিটির গোলগুলা কি, কয়েকটা দেশের গোল একটু জানবেন, স্পেশালি ইউএসএ কী বলছে বা চায়না কী বলছে, কত সালের মধ্যে
এরা নেট জিরো এমিশনে চলে যাবে, ভুটান অলরেডি নেট জিরো কার্বন এমিশনের মধ্যে তারা আছে, এবং ক্লাইমেট ফাইন্যান্সের আমরা যে ক্লাইমেট ডিপ্লোম্যাসি বলি, আমরা অ্যাকচুয়ালি ক্লাইমেট ফাইন্যান্সটাকে আনার জন্য ডিপ্লোম্যাসি এটাকে ইউজুয়ালি মিন করি আসলে। আমাদের কিছু গ্লোবাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট, যেমন হচ্ছে এগুলো প্রিলি টাইমে আপনারা পড়ছেন, এগুলো একটু রিভাইজ দিবেন, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এনভায়রনমেন্টাল পলিউশন এর টাইপ, এগুলো মোটামুটি আপনাদের মোটামুটি পড়া। দেন হচ্ছে জলবায়ু ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, এবং বাংলাদেশের ক্লাইমেট ডিপ্লোম্যাসিতে বাংলাদেশের রোল, এটা ইম্পর্টেন্ট, যেমন সিভিএফ বা অন্যান্য যে ফোরামগুলো আছে সেগুলোতে। পলিউশন কন্ট্রোলের জন্য ইন্টারন্যাশনাল কোঅপারেশন কি কি আছে, ওশান অ্যাসিডিফিকেশন, এটা আরেকটা টার্ম যেটা পত্রপত্রিকায় আপনারা দেখবেন, ওই যে আমাদের সমুদ্র দূষণ, সহজ কথা, সমুদ্রের পানি তো লবণাক্ত, বাট এটা সমুদ্রের পানি আস্তে আস্তে অ্যাসিডিও হয়ে যাচ্ছে, আমাদের ইকোসিস্টেম বা আমাদের ফিশারিজের জন্য এটা হুমকি। সো ওশান অ্যাসিডিফিকেশন এই টার্মটা, ডিফরেস্টেশন এবং রিফরেস্টেশন, সো এই টার্মটা মোটামুটি আমরা সবাই জানি। সো এইগুলো হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস। আমি চেষ্টা করব যত দ্রুত আপনাদেরকে এই নোটগুলো একটু প্রোভাইড করে দেওয়া যায় এবং আপনারা পড়া শুরু করে দিতে পারেন, যাতে আমরা এখন একটু এম্পেরিক্যাল ইস্যুস অর্থাৎ ব্রড কোশ্চেন, বড় কোশ্চেন যেগুলো সেগুলো একটু বলি। ব্রড কোশ্চেন বা বড় কোশ্চেনের নোটও আমি আপনাদেরকে, ইম্পর্টেন্ট যে বড় কোশ্চেন সেগুলোর নোটও আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। প্রথমে বলি কারেন্ট কনটেক্সটে কিছু আছে, মনে করেন যে এম্পেরিক্যাল ইস্যুসের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, সবগুলা চ্যাপ্টার কারেন্ট কনটেক্সটের সাথে অ্যালাইন না। সো যেই চ্যাপ্টারগুলা বা যেই বিষয়গুলো কারেন্ট কনটেক্সটে এম্পেরিক্যাল ইস্যুস, প্রথমে আপনাদের দেখে নিতে হবে। গতকাল ক্লাসের বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্লাসের শুরুতে যেমন আমি আপনাদেরকে বলছি যে যে বিষয়গুলো শুরুতে আপনারা দেখবেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও এম্পেরিক্যাল ইস্যুস যখন আপনারা শুরু করবেন, আপনাদের শুরু করতে হবে কি দিয়ে সেটা আমি একটু আপনাদের দেখাই দিই। প্রথমত বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনের মোটামুটি আদ্যপান্ত। সো বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনসের মধ্যে আপনাদের নোটের মধ্যে কি কি থাকবে, মনে করেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আমাদের রিলেশন কি, ইন্ডিয়ার সাথে আমাদের তিস্তা প্রকল্পের অবস্থা কি, আমাদের এখানে এখন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অর্থাৎ অপপ্রচার, এটা তো হিউজ একটা বাজওয়ার্ড এখন, যে আমাদের এখানে অনেক বেশি মানে ইয়েলো জার্নালিজমও হচ্ছে। দেন হচ্ছে আমাদের এই সংকট অর্থাৎ অন্যান্য মানে সব কিছু মিলিয়ে কারেন্ট যে সংকট, সেই সংকট আমরা দূরীভূতকরণে করণীয় কি, এবং এটার সাথে আরেকটা এখানের একটা মানে অ্যাঙ্গেল থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পাকিস্তান সংকট। এটা দেখেন যে রিসেন্ট টাইমে কাশ্মীর ইস্যুতে যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হইলো ছোট অল্প কয়দিনের, এটার কিন্তু অনেক হিউজ ইমপ্লিকেশন আছে। দেখেন এটার হিউজ ইমপ্লিকেশন কোন জায়গায়, ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে সাউথ এশিয়ার এখানে আছে, বাট এটা নিয়ে চায়না বা তুরস্ক অথবা ইউএসএ এটা নিয়ে মনে করেন যে এত বেশি মাথা ব্যথা কেন? এটা নিয়ে মাথা ব্যথা একটা কারণটা হইলো আমাদের যদি আমরা দেখি যে ইউএসএ যে আর্মসগুলা বা মানে এয়ারক্রাফট অথবা হচ্ছে মানে বিধ্বংস করার জন্য যে মেশিনারিজ টুলসগুলো ইউজ করছে, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চায়না বিল্ড, এবং ইন্ডিয়ার কাছে ছিল হচ্ছে মোস্টলি মানে ইউএসএ বেসড টেকনোলজিগুলো ছিল। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি আদতে ইউএসএ ভার্সেস চায়নার একটা রাইভালরি। এই কারণে মনে করেন যে এটা নিয়ে এত উচ্চবাচ্য, তার মানে হচ্ছে চায়নার মিলিটারি স্ট্রেংথ এত বাড়ছে যে সেটা এখন রাফায়েল থেকে শুরু করে আরও অনেক কিছু থাকে বিধ্বস্ত করতে পারে। সো এইটা হচ্ছে আমার কাছে মনে হয় কারেন্ট কনটেক্সটে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো প্রথমে আমরা এটা দিয়ে স্টার্ট করবেন। দেন হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য সংকট, এটা মধ্যপ্রাচ্যের দিকে মানে আমরা সাউথ এশিয়ার দিকে থেকে একটু আরেকটু যদি এদিকে আগাই, দেন হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। এর মধ্যে হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের সম্ভাব্য পরিণতি এবং এটার সমাধান কি হইতে পারে, এর মধ্যে ইনক্লুড করবেন মুসলিম বিশ্বের ভূমিকা কি এখানে, এবং হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক বশ্যতা স্বীকার করে নিছে বলে আপনি মনে করেন কিনা। এটা হচ্ছে আপনার একটু অ্যানালাইটিক্যাল মানে টার্মিনোলজি। আমাদের মানে মিডল ইস্টের অলমোস্ট এভরি কান্ট্রি, মানে গুটি কয়েক কান্ট্রি ছাড়া অলমোস্ট এভরি কান্ট্রি কিন্তু ইসরায়েলকে অলরেডি স্বীকৃতি দান করছে। সো ওভারঅল এটা কি ট্রেন্ড আসলে মানে মানে কি ইমপ্লাই করে, এবং প্যালেস্টাইনের বর্তমান সিচুয়েশন কি, এটা হচ্ছে কারেন্টলি বেশি ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে অনেক দেশ প্যালেস্টাইনকে কিন্তু অলরেডি স্বীকৃতি দিছে। এবং হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডকে সামগ্রিক স্বার্থে আবার একত্র করতে মানে কি করা যায়। সো এইটা হচ্ছে মনে করেন যে মানে আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনটা
মোটামুটি মানে মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের অ্যাকচুয়ালি এম্পেরিক্যাল ইস্যুস বা হচ্ছে এই যে প্রবলেম সলভিং মোটামুটি কিন্তু ৮-১০টা টপিক দেখলে আসলে মোটামুটি পুরা ফুল মানে ওই জায়গা থেকে মানে ৪টা কমন ইজিলি পাওয়া যায়। এবং আমার কাছে মনে হয় এবার হচ্ছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। বাংলাদেশ ইন্ডিয়ার কথা যেটা বললাম সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক। দেন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি। সো ইকোনমি অ্যান্ড পলিটিক্সের মধ্যে হচ্ছে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ, ইউএসএ এবং চায়নার মধ্যে মানে চলমান যে মানে ট্রেড ওয়ার, এবং হচ্ছে মনে করেন যে একদিকে মনে করেন যে স্যাংশনও দিচ্ছে, আবার অন্যদিকে মনে করেন যে ট্রেড অ্যাসিস্ট্যান্সের বা মানে ট্রেড কোঅপারেশনের চেষ্টা করতেছে। একদিকে আছে হচ্ছে বিশ্ব ব্যাংক, একদিকে আছে হচ্ছে ব্রিক্স, দেন হচ্ছে এবং ট্রাম্পের অভিবাসন এবং বাণিজ্য যুদ্ধের নীতি। সো আপনি যখন ওয়ার্ল্ড ইকোনমি এবং ওয়ার্ল্ড পলিটিক্সের এই বিষয়গুলো আপনি যখন কাভার করবেন, তখন তখন হচ্ছে আপনি এই মানে এই ইনফরমেশনগুলো এখানে ডেফিনেটলি ইনক্লুড করে একটা নোট আপনাদেরকে বানাইতে হবে। ডেফিনেটলি আমি বানিয়ে দিব, জাস্ট আমি আপনাদেরকে বলতেছি। এবং আরেকটা হচ্ছে এইটা আমার কাছে মনে হয় এটার ইম্পর্টেন্স কিছুটা কমবে, যদিও হচ্ছে সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ইকোনমি এবং ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে এই কোশ্চেনটা আমাদের দেখতে হবে। আরেকটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যক্রম। সো আমাদের ইউএন সিকিউরিটি কাউন্সিল যেটা ইউএনএসসি, এটা তো মানে একেবারে প্রশ্নবিদ্ধ যে ইউনাইটেড নেশনস আদৌ আসলে অ্যাক্টিভ আছে কিনা বা কার্যকর আছে কিনা। সো এটা আমরা জাতিসংঘ চ্যাপ্টারের মধ্যেও দেখব। আমাদের হচ্ছে এলডিসি থেকে আমরা যে কয়দিন বের হচ্ছি না বা বের হওয়ার পরেও এলডিসির ইমপ্লিকেশনস এটা খুব ভালো করে পড়বেন। ওকে, আমাদের রোহিঙ্গা ক্রাইসিস আজীবন এটা আমাদের সলভ হওয়ার আগ পর্যন্ত এটা আমাদের প্রবলেম থাকবে। দেন হচ্ছে ইউরোপে ন্যাটোর ইমপ্লিকেশন, ন্যাটো হচ্ছে বিস্তার এবং সেই সাথে হচ্ছে ইউএসের সাথে রাশিয়ার যে টানাপোড়ন সেটা হচ্ছে আমাদের ন্যাটোকে কেন্দ্র করে। ওকে, সো ইউএসের কাছে কেন এত ইম্পর্টেন্ট, মানে বিশ্ব রাজনীতি থেকে ন্যাটো আপনার কাছে কি মনে হয় যে এটা কি এখন আস্থা হারাইছে নাকি এটা আসলে এখন পর্যন্ত খুব বীরদর্পে টিকে আছে? সো ডেফিনেটলি এটা খুব মানে হিউজলি অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে আমরা প্রথমে আমরা এই কয়েকটা কোশ্চেন আমরা গুছায় ফেলবো। সো এইটা আপনাদের মাথায় রাখতে হবে। সো আমি আপনাদেরকে গুছায় তো যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব, বাট আমি গুছায় দেওয়ার আগ পর্যন্ত আপনাদের যে রেফারেন্স বই আছে আপনারা চোখ বুলাবেন। ওকে, এখানে যে কোশ্চেনগুলো আছে, যদিও এখানে আমি যে কোশ্চেনগুলো দিছি তেমন কোনো কোশ্চেনই আপনারা মানে ইউজুয়াল আমাদের বাজারের কোনো বইয়ে আসলে পাবেন না। এটা আপনাদেরকে একটু মোটামুটি পেপার পত্র পত্রিকা অথবা হচ্ছে একটু গুগল করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সো আপনাকে জানতে হবে যে আপনি আসলে কি খুঁজতেছেন, এটার ভিতরে আপনাকে কি কি জিনিস দেখতে হবে। আমি চেষ্টা করব আমার নোটের ভিতরে এই মানে পুরো জিনিসটা কম্প্রিহেন্সিভ স্টাইলে তুলে ধরার জন্য, যাতে করে মনে করেন যে আপনি অল্প কয়েকটা কোশ্চেন পড়লে ইম্পেরিক্যালের পুরো জিনিসটা ইনশাল্লাহ আপনি সুন্দর করে কাভার করতে পারেন। সো আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ যদি একটু দেখি, যেমন প্রথম চ্যাপ্টার এম্পেরিক্যাল ইস্যুসে আপনাদের প্রথম চ্যাপ্টার থাকে হচ্ছে ইউনাইটেড নেশন সিস্টেম। সো এখানের মধ্যে ইউজুয়ালি পড়তে হয় হচ্ছে জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তা কি, শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের ভূমিকা এখন কি অবস্থায় আছে, আরেকটা হচ্ছে এইচডিজি, ইউনাইটেড নেশনসের ভিতরে এইচডিজি পড়ে। সো এইচডিজিতে বাংলাদেশের চ্যালেঞ্জ কি, কতটুকু অর্জন করলাম এবং লক্ষ্য অর্জনের জন্য আমাদের করণীয় কি। এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তা এবং এইচডিজি, এই দুইটা। দেন হচ্ছে আমাদের মেজর পাওয়ারের ফরেন রিলেশনস, এটা খুবই ভাইটাল একটা চ্যাপ্টার। যেমন আপনি ইউকে, ইউএস, চায়না রিলেটেড যে কোনো কোশ্চেন এটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পড়ে যায়। এবং অলমোস্ট রিসেন্ট বিসিএসগুলোতে প্রতি বিসিএসই একটা কোশ্চেন এম্পেরিক্যাল, 4টার মধ্যে একটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকে। সো এইখানে হচ্ছে আমাদেরকে চায়না ইউএসএর রিলেশন, রাশিয়া ভার্সেস ওয়েস্টের রিলেশন, মধ্যপ্রাচ্যে ইউএসএ চায়নার ইনফ্লুয়েন্স এবং চীনের হচ্ছে তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান। সো এই বিষয়গুলো মোটামুটি আমাদেরকে একটু দেখতে হবে। আমাদের হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যান্ড ইনস্টিটিউশন, এটা থেকে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা এডিবি, এটা থেকে রিসেন্ট টাইমে তেমন একটা কোশ্চেন আসলে হয়নি, এটা থেকে ব্রড কোশ্চেন তেমন একটা আসে না। এটা থেকে মোটামুটি আমাদের আরসিইপি, এরপর হচ্ছে এনডিবি, আইএমএফ এবং আইএমএফ এর বিকল্প হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আরেকটা হচ্ছে আরসিইপিতে যদি আমরা যোগ দিই তাহলে বাংলাদেশের মানে লাভ কী হবে আর ক্ষতি কী হবে। আর ওয়ার্ল্ড ব্যাংক ভার্সেস এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, আরেকটা হচ্ছে বিসিআইএম এর ইকোনমিক করিডরের গুরুত্ব। এগুলো মোটামুটি একটু দেখতে হয় এখান থেকে। যদিও আমি বললাম যে বেশি কোশ্চেন, চারটা কোশ্চেনের মধ্যে আমরা রিসেন্ট টাইমে আসলে তেমন কোনো কোশ্চেন আসেনি, বাট এগুলো একটু
চোখ বুলাই গেলে বাই চান্স যদি আসে যাতে আপনি লিখতে পারেন কিছু। রিজিওনাল ইনস্টিটিউটও একই কথা, এর মধ্যে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে ন্যাটো সম্প্রসারণের প্রভাব, আরেকটা হচ্ছে এখনকার পার্সপেক্টিভে সার্কের বিকল্প হিসেবে বিমস্টেক, মানে সার্ক এবং বিমস্টেকের একটা পারস্পরিক তুলনামূলক আলোচনা এখান থেকে একটু দেখবেন। মেজর ইস্যুজ অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য ওয়ার্ল্ড, এটা দেখেন অলওয়েজ এখান থেকে কোশ্চেন থাকে, কারণ হচ্ছে আমি যেটা বললাম আমাদের ব্রড কোশ্চেন অলওয়েজ রিসেন্ট থেকে হয়, এবং রিসেন্ট জিনিস সবসময় ওয়ার্ল্ডে কনফ্লিক্ট, মেজর ইস্যুস এগুলো হচ্ছে ওয়ার্ল্ডে সবসময় চলতেছে। সো মিডল ইস্ট কনফ্লিক্ট, দেন হচ্ছে রাশিয়া ইউক্রেন, বৈশ্বিক খাদ্য সংকট, ডলার সংকট, মুদ্রাস্ফীতি, আরব ইসরায়েল নর্মালাইজেশন, রোহিঙ্গা ক্রাইসিস এবং মধ্যপ্রাচ্যে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা। এখানে কিছু জিনিস দেখবেন যে রিপিটেড, অর্থাৎ আমি প্রথম দিকে আপনাদেরকে যেই সাজেশন বা যে নোটটা দিলাম, ওই যেটা বললাম প্রথম দিকে পড়ে ফেলতে হবে, এম্পেরিক্যাল ইস্যুজের একদম প্রথম দিকে যেটা পড়তে হবে, যেটা বললাম সেটার মধ্যে দেখবেন যে অনেক রিপিটেড এখান থেকে পাবেন, কারণ এখান থেকেই বেশি কোশ্চেন সাধারণত হয়। পলিটিক্স ইন সাউথ এশিয়া, এটা লাস্ট দুইটা বিসিএসে আসে নেই, বাট ইউজুয়ালি আসে। বাংলাদেশ, অর্থাৎ আপনি বাংলাদেশকে রিলেট করে যে কোনো কোশ্চেন, বাংলাদেশ মায়ানমার রিলেশন, দক্ষিণ এশিয়াতে অর্থনৈতিক মন্দা, অথবা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্যারাডাইম শিফট, বাংলাদেশ ভারত সম্পর্কের সমস্যা, যে শুরুতে যেটা বললাম, আমাদের দক্ষিণ এশিয়াতে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা, এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে দেখতে হবে, যাতে করে এই কোশ্চেনটা দেখবেন হচ্ছে আলুর মতো, মানে হচ্ছে আপনি এই কোশ্চেনটা এমনভাবে রেডি করবেন যাতে এই কোশ্চেনের যে কোনো টপিকগুলা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, যেমন বিআরআই আইপিএস এর মধ্যে মানে কম্পিটিশন, আরসিইপি অথবা আইপিইএফ, ডলার ডিপ্লোমেসি ভার্সেস চেকবুক ডিপ্লোমেসি। সো এই বিষয়গুলো যাতে এখানের মধ্যে আপনার থাকে, চীন এবং ইউএস এর মধ্যে যে কারেন্ট যে কম্পিটিশন আমাদের দক্ষিণ এশিয়ায়, সেগুলো নিয়ে, ইভেন এখানের মধ্যে আপনি রোহিঙ্গা ক্রাইসিসের জিনিসপত্র একটু ঢুকাইতে পারবেন, বিকজ আপনি আপনি হচ্ছে রোহিঙ্গার মানে প্রবলেম সলভ না হওয়ার পিছনে কিন্তু ওয়ার্ল্ডের যে মেজর পাওয়ার তাদের কিন্তু ইনফ্লুয়েন্স আসলে অনেক ক্ষেত্রেই দায়ী, মানে সহজ তাদের ইন্টারেস্ট আছে আরাকান স্টেটে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আসলে সলভ হতে চাচ্ছে না। বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনস, এলডিসি, আবারও বললাম এলডিসি খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশ হচ্ছে সফট ডিপ্লোম্যাসিতে আসলে, কারণ যেহেতু আমরা মেজর পাওয়ার না, আমাদের হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি, আমাদের ক্লাইমেট ডিপ্লোম্যাসি, আমাদের আর্থসামাজিক চ্যালেঞ্জগুলো কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, ব্লু ইকোনমি এটা একটা ভালো টপিক। দেন হচ্ছে আমাদের রিজার্ভ, যখন আমরা সংকটে একটু পড়লাম আমাদের কিন্তু আইএমএফ একটু হেল্প করলো, সেটার একটু বিষয়গুলো, যদিও এটার ইম্পর্টেন্স কিছুটা কম, আপনাদের 47-এর জন্য কিছুটা কম থাকবে বা 50-র জন্য কিছুটা কম থাকবে। আমাদের কানেক্টিভিটিতে, আমাদের ওয়ার্ল্ড কানেক্টিভিটি শুধু পদ্মা সেতু না, আমাদের এই যে বিসিআইএম করিডর, দেন হচ্ছে এশিয়ান হাইওয়ে, সো এই কানেক্টিভিটি অ্যাসপেক্টগুলো আমাদের একটু দেখতে হবে এখান থেকে। প্রবলেম সলভিং বা পলিসি ব্রিফ, এটা হচ্ছে ওই ব্রড কোশ্চেনের মতোই, জাস্ট এটা একটা ফরম্যাট, সাধারণত এটা একটা ফরম্যাট মানে দিতে হবে। তো এখন প্রবলেম সলভিংয়ের মধ্যে আমরা সাধারণত প্রবলেম সলভিংটাতে কয়েকটা হচ্ছে সেগমেন্ট আমাদের থাকে। প্রথমে প্রেক্ষাপটটা একটু বলতে হয়, যে প্রবলেমটা আপনাকে সলভ করতে বলছে, মনে করেন যে রোহিঙ্গা প্রবলেম অনেকদিন ধরে সলভ হচ্ছে না, এটা সলভ করার বিষয়ে কি করা যায়, এই বিষয়ে তুমি একটা পলিসি ব্রিফ বা তৈরি করো, এরকম একটা কোশ্চেন মনে করেন করলো। সো আপনি প্রেক্ষাপটটা একটু বললেন, যে এটা প্রেক্ষাপটটা একটু উপস্থাপন করলেন, আপনি সমস্যাটা কি হচ্ছে এখন সেটা আপনি উপস্থাপন করলেন, আপনার সমাধানে আপনি সুপারিশগুলো দিলেন, যে এই কাজগুলো করা যায়, এবং আপনার সুপারিশের এগেনস্টে আপনার সুপারিশটা যে লজিক্যাল সেটার এগেনস্টে রেফারেন্স, ওকে, বিভিন্ন আন্তর্জাতিক আইন হতে পারে, চুক্তি হতে পারে, সনদ হতে পারে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কথা আপনি উল্লেখ করতে পারেন। সো মনে রাখবেন, এই যে পলিসি ব্রিফ অথবা হচ্ছে প্রবলেম সলভিং যেটা, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস। আপনি যখন মনে করেন যে ফরেন সার্ভিসে আপনি জয়েন করবেন, আপনি যখন ফরেন ক্যাডার হবেন, আপনি তখন পলিসি ব্রিফ অথবা প্রবলেম সলভিং আপনি নোট উত্থাপন করবেন। আপনি যে কোনো একটা সমস্যার জন্য মনে করেন আপনি একটা পলিসি ব্রিফ আপনি তৈরি করছেন, সে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে এখন অনারেবল অ্যাডভাইজার স্যার মনে করেন যে কোন এক জায়গায় যাবে, কোন একটা পলিসি ব্রিফ তার জন্য তৈরি করে যেতে হবে। সো ওইটা মানে খুবই প্র্যাকটিক্যাল জিনিস, ওইটা আপনি কীভাবে রিপ্রেজেন্ট করবেন ওই জিনিসটাই এখানে দেওয়ার চেষ্টা করছে আর কি আমাদের মানে সিলেবাসে বা বিসিএস এর এই পার্টটাতে। সো এইখানে মোটামুটি আমাদের পলিসি ব্রিফে শুরুতে সাধারণত পলিসি ব্রিফ এভাবে একটা লেখা থাকে, পলিসি ব্রিফ বা প্রবলেম সলভিং যেই লেখাটাই থাকে না কেন, দেন হচ্ছে আপনি অর্গানাইজেশনের নামটা দিতে হয়, এটা ইউজুয়ালি হচ্ছে ফরেন মিনিস্ট্রি, ঠিক আছে,
মানে পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিকানা দিতে হয়। ইস্যুর নাম্বারটা সাধারণত এই পাশে হয়, ইস্যু নাম্বারটা আমরা বাম পাশে দিই, আমরা ডান পাশে আমরা তারিখটা আমরা উল্লেখ করি, এভাবে সাধারণত দিই। শিরোনাম বা বিষয়, এখানে সাবজেক্ট আপনি উল্লেখ করবেন যে কোন সাবজেক্টটা আপনাকে, তো কোশ্চেনের দেওয়াই থাকবে সাবজেক্ট, যে এই উপলক্ষে বা একটা প্রবলেম সলভিং বা এই উপলক্ষে একটা পলিসি ব্রিফ। সো এরপরে আপনি ভূমিকাতে চলে যাবেন আপনার ইন্ট্রোডাকশনে, দেন আপনি সমস্যা উপস্থাপন করবেন, ভূমিকা লিখলেন কিছু, দেন পরের প্যারাতে আপনি সমস্যাটা উপস্থাপন করলেন যে কারেন্ট প্রবলেমটা কি, এটা অবশ্যই পয়েন্ট আকারে লিখবেন। দেন এটার প্রভাবগুলো কি হচ্ছে, এটার ইমপ্লিকেশন, এটাও মনে করেন কিছু পয়েন্ট লিখলেন। দেন আপনি লাস্টে আপনার কিছু সুপারিশ দেবেন, আপনার কিছু মতামত থাকবে এবং আপনার সুপারিশ থাকবে যে এই কাজগুলো করা যায়, এখানের মধ্যে মনে করেন যে কিছু সুপারিশ দিলেন। লাস্টে এন্ড নোটসে রেফারেন্সগুলো দিতে হয় ইউজুয়ালি, আপনি এন্ড নোটস লিখে আপনি রেফারেন্সগুলো আপনি উল্লেখ করে দিবেন যে আসলে কিভাবে মানে আমাদের এন্ড নোটগুলো কী কী হয়। সো জাস্ট ফরম্যাটটা ডিফারেন্ট, বাট আপনি ওভারঅল যে পড়বেন আপনি নোট করে বা অন্যান্য ব্রড কোশ্চেনগুলো আপনি যেভাবে পড়তেছেন আলটিমেটলি আপনি ওভাবেই পড়বেন। জাস্ট আপনি যখন লিখবেন তখন একটু এভাবে একটু ফরম্যাটিং করে দিবেন, আর কিছুই না। আমাদের ওই যে আমরা অ্যাপ্লিকেশনগুলো বা লেটারগুলো যেভাবে লিখি না, অনেকটা ওই রকম ফরম্যাটে আর কি। প্রবলেম সলভিংয়ের জন্য আমার কাছে মনে হয়, এটাও ব্রড কোশ্চেনের মধ্যে, আমার কাছে মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস, আমাদের ইকোনমিক রিসেশন, আমাদের জিও পলিটিক্যাল টেনশনে আমাদের কোন দিকে থাকা উচিত, আমাদের ক্লাইমেট ডিপ্লোমেসি, আমাদের এলডিসি, মানে গ্র্যাজুয়েশন, রোহিঙ্গা ক্রাইসিস, আইএমএফটা এখন একটু তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট থাকবে। সো এই কয়টা মোটামুটি প্রবলেম সলভিং পলিসি ব্রিফ, আমি আপনাদেরকে যে কয়টার কথা বললাম এম্পেরিক্যাল ইস্যুস, এগুলো দেখলে ইনশাল্লাহ দেখবেন এখানের মধ্যে আপনারা 4টা কোশ্চেন, এতগুলোও দেখা লাগবে না। প্রথম দিকের যেগুলো সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলোর জন্য নোট দিয়ে দেওয়ার জন্য। আজকের যে কনসেপচুয়ালের যে নোটের মানে পার্ট দেখাইলাম, সো সেরকমভাবে মানে ইনফরমেটিভ এবং ছোট আকারে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা কি আইডিয়াটা জাস্ট একটু দেখে আপনারা নিজের মতো লিখতে পারেন। আচ্ছা, এবার আমি একটু ইম্পর্টেন্ট ম্যাপ নিয়ে কথা বলি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপনারা যখন ব্রড কোশ্চেন দিবেন, 4টা ব্রড কোশ্চেন তো আপনাকে লিখতে হয়। সো এই 4টা ব্রড কোশ্চেনে প্রাসঙ্গিক বা রিলেভেন্ট ম্যাপ আপনাকে দিতে হবে। সো যেটা যেখানে রিলেভেন্ট, এখানের মধ্যে আপনি কারেন্ট কনটেক্সটে মিডল ইস্টের ম্যাপ দেখবেন, রাশিয়া ইউক্রেনের ম্যাপ দেখবেন, সাউথ এশিয়ার ম্যাপ অবশ্যই ভালো করে দেখবেন, সাসেক করিডোর, দেন বাংলাদেশ মায়ানমার ম্যাপ রোহিঙ্গা ক্রাইসিসের ক্ষেত্রে আমাদের লাগবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাপ কাশ্মীর ইস্যুর কারণে লাগবে, ইউক্রেনের ম্যাপ উইথ পোল্যান্ড, বেলারুশ, জার্মানি, অর্থাৎ ইউক্রেনের ম্যাপ উইথ দেয়ার নেইবার্স, যে আপনি মানে ইউক্রেন থেকে যেসব জায়গায় অভিবাসী বা মাইগ্রেন্টরা চলে গিয়েছে যুদ্ধের পরে, সো একটা তো রাশিয়ার একটা ম্যাপে মনে করেন রাশিয়া দেখা যাবে, আর একটা ইউক্রেন উইথ দেয়ার নেবারিং কান্ট্রিজ, এগুলো। তো এইখানে যদি ম্যাপ দেখি, এটা মিডল ইস্টের একটা সিম্পলিফাইড ম্যাপ এখানে দিয়ে রাখছি, আপনারা এইটা একটু প্র্যাকটিস করতে পারেন। দেন আমাদের মানে এখানে একটা ম্যাপ আছে, এখানে একটা আছে, যেটা আপনার একটু সুবিধা মনে হয় আর কি। দেন যেটা বললাম, ইউক্রেন উইথ দেয়ার নেইবারিং স্টেটস। ওকে, সো ইউক্রেন তারা আশেপাশে মনে করেন বেলারুশ, পোল্যান্ড, মলদোভা, ক্রাইমিয়া, রাশিয়া, এই পাশে এটার আরেকটু জুমড ম্যাপ, আরেকটা ইউক্রেন, আরেকটা আমাদের নর্থ স্ট্রিম 1 এবং নর্থ স্ট্রিম 2 পাইপলাইন, রাশিয়া থেকে যেটা সরাসরি জার্মানিতে গিয়েছে। সো রাশিয়ার আশেপাশে আমাদের এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং নর্থ স্ট্রিম লাইন পাইপলাইনটা দিক দিয়ে গিয়েছে। এই ম্যাপটা আমি আমার নিজের রিটার্ন পরীক্ষায় আমি ইউজ করছিলাম। অ্যাকচুয়ালি এই ম্যাপটা যেটা রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে প্রবেশ করেছে। সো এখন আপনাদেরকে হয়তো বা মনে হইতে পারে যে এই জিনিসটা বা এই ম্যাপটা অনেক বেশি কঠিন, বাট ট্রাস্ট মি যে আমরা মানুষ, মানে আমাদের হিউম্যান মাইন্ড এমনভাবে ট্রেন করা, আপনি দেখবেন যে আপনি নিজেও কয়েকদিন পরে দেখবেন যে আপনি এগুলোতে বস হয়ে গেছেন। এখন আপনার কাছে আজকে শুরু করতেছেন, আপনার কাছে অনেক বেশি কঠিন লাগতেছে এবং আস্তে আস্তে আপনার কাছেই জিনিসটা সহজ হবে, ডোন্ট ওয়ারি। আমাদের সাউথ এশিয়ার পোর্শনটা অবশ্যই ভালো করে দেখবেন। সাউথ এশিয়ার যে ম্যাপ, সাউথ এশিয়ার ম্যাপটা দেখবেন। দেন আমাদের মানে কি বলে, এইখানে মিডল ইস্টের ম্যাপ, হ্যাঁ, এখানে গাজা, ওয়েস্ট ব্যাঙ্ক, এই বিষয়গুলো আইডেন্টিফাই মানে করে দেখবেন।
মিডল ইস্টের আরেকটা ম্যাপ এখানে দেওয়া আছে স্কেলেটন টাইপের। দেন হচ্ছে আমাদের পাকিস্তান এবং ইন্ডিয়া এবং কনফ্লিক্টিং আমাদের যে রিজিয়ন, অর্থাৎ তিনজনের মধ্যে যে মানে কি বলে কনফ্লিক্টিং লাইন, যেমন এখানে লাইন অফ কন্ট্রোল, এখানে দেখেন আকসাই চীন, এখানে দেখেন যে গিলগিত পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর, এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর, সিয়াচেন গ্লেসিয়ার এখানে আছে। ওকে, সো এই বিষয়গুলো মানে এই ম্যাপের মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যেই জায়গা নিয়ে কনফ্লিক্ট, এবং এদিক দিয়ে হচ্ছে চায়নারও হচ্ছে মানে কিছু দাবি আছে, আকসাই চীন ওইটা বলে চায়না, চাইনিজ টেরিটরি, এটা পার হয়ে গেল হচ্ছে তিব্বত। এই ম্যাপটা একটু দেখবেন যাতে করে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট বা এই ইস্যুতে আপনারা এটা ইউজ করতে পারেন। আরেকটা যেটা কেবলই বললাম, কোয়াডের ম্যাপ তো এইভাবে আঁকা আসলে খুবই ডিফিকাল্ট। জাস্ট হচ্ছে আপনি চাইলে এই যে ইউএসের মানে জাস্ট স্কেলেটন টাইপের একটু দেখাইলেন, ইউএসএটাকে, জাপানটাকে একটু দেখাইলেন, ইন্ডিয়ার ম্যাপটাকে একটু দেখাইলেন, একদম হুবহু হইতে হবে এমন না। এই যে আমি যে এমনি মনে করেন হাত ঘুরাইতেছি এই টাইপের, সো এটাকে এভাবে কানেক্ট করে কোয়াড। সো যখন আপনাকে কোয়াড বা হচ্ছে বিআরআই এগুলো উল্লেখ করতে হবে তখন স্কেলেটন টাইপের এগুলো দেওয়া বেটার। ম্যাপের ভিতরে যে আইডেন্টিফিকেশন, যেমন কোয়াড তো একটা টার্ম, সো এই টার্মটা তো ডেফিনেটলি আপনি বাংলায় দিতে পারবেন না, ইংরেজিতে দিবেন। আপনি দেশের নামগুলো ইউএসএ, চায়না, জাপান এগুলো যদি আপনি ইংরেজিতে লেখেন কোনো প্রবলেম নাই, বাট এমন যেন না হয় যে আপনি বাংলা জিনিসগুলোকে জোর করে আবার ইংরেজিতে লিখতেছেন। যে ভার্সনে দিবেন পরীক্ষা যেন মনে না হয় যে আপনি ভার্সন মিক্স করে ফেলতেছেন। বিসিআইএম করিডোর, আপনারা হচ্ছে বিসিআইএম করিডোর কলকাতা থেকে কুনমিং, আপনাদেরকে গতকালকেও বলতেছিলাম এটার কথা, যে এটা কোন দিক দিয়ে গেছে একটু দেখবেন, যে কলকাতা, যশোর, ঢাকা, সিলেট। সো বাংলাদেশের ওভারঅল সাউথ এশিয়াতে মানে আমাদের মনে করেন যে ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি বা এই বিষয়গুলোতে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, যে আমরা বাংলাদেশ আমাদের ইভেন রোহিঙ্গা মানে ইস্যুতেও দেখেন আমরা মায়ানমারের ভিতর দিয়েও কিন্তু যাচ্ছে আমাদের যে বিসিএম যে করিডোরটা প্রস্তাবিত একদম কলকাতা থেকে চায়না পর্যন্ত এবং ইন্ডিয়ার মাঝখান দিয়ে। সো মোটামুটি মানে এই ম্যাপটা আপনাদের হেল্প করবে এবং হয়তোবা কোনো একটা জায়গায় আপনারা এটা হয়তোবা ইউজ করতে পারবেন। বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ বাংলাদেশ ইন দ্য ইউএস, একটা সুন্দর একটা আর্টিকেল আছে, এটার মধ্যে মনে করেন যে অনেক অনেক রেফারেন্স আছে, আপনারা এটা একটা ভেরি গুড রিড, আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা একটু দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মোটামুটি আমাদের গাইডলাইন এবং সাজেশনস ক্লাস আমরা যেটাই বলি না কেন সেটা, এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে সবগুলোর জন্য নোট যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে করে দেওয়ার জন্য। ওকে, এবং যতদিন পর্যন্ত মোটামুটি আমি নোট দিচ্ছি না, মানে আমার নোট পাওয়ার আগ পর্যন্ত আপনারা আপনাদের যা রেফারেন্স আছে সেখান থেকে পড়ে আগায় রাখবেন, ঠিক আছে? সো ম্যাপে মোটামুটি আপনারা যদি দেখেন যে ম্যাপ আঁকতে আপনাদের খুবই মানে ডিফিকাল্ট হইতেছে ম্যাপের, আমার কাছে মনে হয় যে আপনারা কিন্তু ম্যাপটাকে আপনারা জাস্ট হচ্ছে ম্যাপের অবয়বটা বুঝাই গেলেই কিন্তু আসলে হয়, ঠিক আছে? এমন না যে মনে করেন যে ম্যাপটা একদম এক্স্যাক্ট ম্যাপের মতো হইলো না, এখানে দ্বীপ টিপ আসলো না, দ্যাট না, সেটা অত বেশি নেসেসারি না। ইভেন আমি গত ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে ইভেন ওয়ার্ল্ড ম্যাপ যেটা সিম্পলিফাইড ওয়ার্ল্ড ম্যাপ, সেটাও কিন্তু হচ্ছে মানে আপনি কি বলে সিম্পলিফাইড ওয়ার্ল্ড ম্যাপটা আপনি ইউজ করতে পারেন, দেখবেন যে এটাও আপনি কয়েকবার একটু যদি ড্র করেন দেখবেন যে আপনি আঁকতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আলোচনা, যেটা বললাম কনসেপচুয়াল ইস্যুসগুলো আমি আগে কনসেপচুয়াল ইস্যুসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং এরপর হচ্ছে আমি এম্পেরিক্যাল ইস্যুসগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আমার যে নোটগুলো থাকবে বা আমার পিডিএফগুলো, এর বাইরে কিছু দেখার দরকার নেই, ওগুলো দেখলেই চলবে, ওগুলো দেখেই দেখবেন যে আসলে কুল করতে পারবেন না, ঠিক আছে? বাজারের মনে করেন যে রেফারেন্সের আরও অ্যাডিশনাল জিনিসপত্র আপাতত দরকার নেই, শুধুমাত্র এটাতেই ফোকাস থাকেন। আর হোপফুলি আমরা হচ্ছে যে ক্লাসগুলা আমি শুরুতে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মানে আপনাদের রিটেনের এই যে গাইডলাইন বা সাজেশন ক্লাসগুলো এই কারণে নিয়ে নিচ্ছি, এরপর আমি জাস্ট আপনাদেরকে নোট প্রোভাইড করব, ড্রাইভে জাস্ট আপডেটেড নোট পাবেন, সেগুলো জাস্ট আপনারা পড়বেন। ওকে, এটা হচ্ছে আপনাদের মানে কাজ হচ্ছে এইটা, আপনাদের রিটেনের বেশি সময় নেই, সো ক্লাস করে বেশি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো আমি প্রত্যেকটা ক্লাসের জন্য এরকম সাজেশন বা গাইডলাইন আমি আপনাদেরকে ধরাই দিব এবং নোট দিয়ে দিব, খালি আপনারা পড়বেন। বাংলা কিন্তু অলরেডি মোটামুটি কিছু নোট টোট দেওয়া হয়েছে, ইংরেজির এসের কিছু দিয়ে দিব ইনশাল্লাহ। রেগুলার ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, আর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ শীঘ্রই। দেন হচ্ছে আমরা সায়েন্সের ক্লাসে আমরা সায়েন্সের কী কী কোশ্চেন পড়তে হবে
আমি পসিবল হলে আগামীকালকেই সায়েন্সের ক্লাসটা ইনশাল্লাহ নিয়ে নেওয়ার চেষ্টা করব, যে সায়েন্সের অ্যাটলিস্ট কী কী কোশ্চেন আপনাদেরকে পড়তে হবে সেটা আপনাদেরকে মানে দিয়ে দিব, চেষ্টা করব আগামীকালকেই দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। ওকে, আমি অলরেডি কাজ করতেছি, আমি চেষ্টা করব আগামীকালকের মধ্যেই সায়েন্সের যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো তাইলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিসকাশন এতটুকুই। আমি হচ্ছে এখন প্রিলিমিনারির যে ডিসকাশন সেটা একটু করব।